ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ক্লাব। ওয়েবিনারের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের আজকের সেশনটা হবে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের উপর। আমাদের সবারই কম বেশি অনেক কনফিউশন আছে এই প্রজেক্টকে ঘিরে, কারণ সম্পূর্ণ ব্যাপারটাই তো আমাদের কাছে নতুন। আমাদের সকল প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের মোহামেনুল স্যার, লেকচারার অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ ব্র্যাক ইউনিভার্সিটি। আচ্ছা, স্যারের সম্পর্কে বলে নিই। স্যার আমাদের ব্র্যাক থেকে এমএসসি করেছেন এবং স্যার 13 কনভোকেশনে ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 2019 সালে ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইভেন্টে ভলেন্টিয়ার টিম লিড হিসেবে তিনি কাজ করেছেন। স্যারের রিসার্চ ইন্টারেস্টের মধ্যে আছে রিনিউয়েবল এনার্জি, কন্ডিশন মনিটরিং, পাওয়ার ইলেকট্রনিক, পাওয়ার সিস্টেম, ফটোভোল্টাইক সিস্টেম ইত্যাদি। আচ্ছা, আজকের প্রশ্ন উত্তর পর্ব তাহলে শুরু করি। আমি আপনাদের সকলের পক্ষ থেকে স্যারকে প্রজেক্ট সম্পর্কে কিছু প্রশ্ন করব। এরপর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। সবার প্রথমে আমি এফআইডিপি সম্পর্কে জানতে চাই, মানে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টটা আসলে কি, আর কোন সেমিস্টার থেকে আমাদের শুরু করা উচিত, আর প্রজেক্টের টাইম স্পেন্ডটা মোটামুটি কিরকম, মানে 2 সেমিস্টারে কি সম্ভব? হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। দিস ইজ মুহাইমিনুল ইসলাম। আমি এফআইডিপি সাব কমিটিতে মেম্বার হিসেবে কাজ করছি। সো ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, যেটার অ্যাক্রোনিম আমরা বলছি এফওয়াইডিপি। সো এটা নিয়ে অনেক কনফিউশন অনেকের মধ্যে আছে, যেহেতু আমরা সবাই জানি যে আমরা হুট করে থিসিস থেকে আস্তে আস্তে আমরা ট্রানজিশন করে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টে এসেছি। তো ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট কি, কিভাবে করব, এবং প্রজেক্টের অ্যাকচুয়াল কি কি এলিমেন্টস আছে, এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে যারা প্রথম এই কোর্সটা নিতে যাচ্ছে সামনে। সো আমার ধারণা, আমি একদম যদি খুব সহজ করে আজকের সেশনটা করি, যেটা উপমা বলছিল যে কোয়েশ্চেন অ্যান্সার টাইপের যদি আমরা করি, আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যারা একদমই এইটার নতুন যাদের কাছে তাদের জন্য ভালো হবে। তো শুরুতেই যেটা বলতে চাই, ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট অ্যাকচুয়ালি এই টার্মটা আসে ক্যাপস্টোন প্রজেক্ট থেকে, যেখানে আপনারা আপনাদের ইঞ্জিনিয়ারিং লাইফের যে ফান্ডামেন্টাল কোর্সগুলো করছেন, সেই কোর্সগুলোর যে নলেজ আপনারা গ্যাদার করছেন, সেই নলেজের উপর বেস করে একটা কমপ্লেক্স প্রবলেমকে আপনি সলিউশন করার এবিলিটি করে তুলতে পারছেন কিনা, সেটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে আমরা দেখতে চাই। তো তখন সেটাকে আমরা বলতেছি ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, এবং প্রজেক্টের শব্দতেই বোঝা যাচ্ছে এটা ফাইনাল ইয়ারে আমরা করতে চাচ্ছি, এবং এটা 1 বছর একটা টাইম স্পেনের মধ্যে করতে হবে। তো যেটা উপমা কোয়েশ্চেন করলো যে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, এটার একটা প্রবলেম থাকবে, প্রবলেমটার কিছু অ্যাট্রিবিউট আছে, অর্থাৎ প্রবলেমটাকে আইডেন্টিফাই কিভাবে করব আমরা, যে এটা একটা কমপ্লেক্স প্রবলেম, সেটার কিছু ক্রাইটেরিয়া আছে। সো সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে সেই প্রবলেমটা কমপ্লেক্স প্রবলেম হবে, এবং তখনই আমরা ওই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটার বিভিন্ন রকম অ্যাট্রিবিউট দিয়ে এই প্রবলেমটাকে আস্তে আস্তে ডে বাই ডে একটা বছর আমরা কাজ করব, এবং প্রবলেমটা অবশ্যই 1 বছরে সলভেবল হতে হবে। এমন কোনো প্রবলেম নেওয়া যাবে না যে প্রবলেমটা নেওয়ার পর আমরা সেটাকে সলভ করতে পারবো না, মানে প্রবলেমটা অবশ্যই সলভেবল হতে হবে উইদিন আ টাইম ফ্রেম। হ্যাঁ, এবং আমরা যখন এই প্রজেক্টটা করব, এই প্রজেক্টের করার সময়ে আমাদের বেশ কিছু নলেজ এটাতে অ্যাপ্লাই করতে হবে, যেগুলো ইঞ্জিনিয়ারিং নলেজ। অবশ্যই কিছু অ্যাক্টিভিটিস থাকতে হবে, কিছু স্কিল, কমিউনিকেশন স্কিল, এই ধরনের কিছু স্কিল সেট থাকতে হবে। তো সেগুলোর উপর বেস করে আসলে কমপ্লিট ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টটা আমরা 1 বছরে শেষ করব। এবং ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট আসলে 3টা সেমিস্টারে আমাদের হিসেবে ভাগ করা। আমরা 3টা সেমিস্টারের নাম দিয়েছি পি, ডি এবং সি। তো প্রথম সেমিস্টারটা মূলত হচ্ছে প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য। আমরা একটা প্রবলেম খুঁজবো, এই খোঁজার পেছনে আমাদের কিছু পড়াশোনা করতে হবে, কিছু লিটারেচার সার্ভে, কিছু আর্টিকেল পড়তে হবে। আমাদের ওই প্রবলেমটা খুঁজে বের করার জন্য আমাদের কিছু অ্যানালাইসিস হয়তো বা প্রয়োজন হতে পারে বিভিন্ন স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট, অর্থাৎ এই প্রবলেমটা আসলে কারা ফেস করছে, কারা এই প্রবলেমের সলিউশনটা চাচ্ছে, তারা কি ধরনের রিকোয়ারমেন্ট দিতে চাচ্ছে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসতে পারে। আমরা ফার্স্ট সেমিস্টারে পিতে যখন প্রবলেমটা আইডেন্টিফাই করব, সেটা যদি একটা কমপ্লেক্স প্রবলেম হয়, তখন আমরা সেই প্রবলেমটা আমাদের কনসেপ্ট নোট হিসেবে আমরা আমাদের কমিটিকে দিব।
তো এখানে আবার অনেকগুলো কোয়েশ্চেন আসবে। তো আমার মনে হয় আমরা আগে কোয়েশ্চেনগুলো শুনি, তারপর আমি সবার শেষে আপনাদেরকে একটা ব্রিফ স্লাইড দেখাবো, যেখানে আসলে পুরো বিষয়টা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবো। তার আগে আমি কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা শেষ করতে চাচ্ছি। উপমা। ধন্যবাদ স্যার। স্যার, আপনি বললেন যে ফাইনাল ইয়ারে আমরা এটা নেই এবং 3টা সেমিস্টার ধরে মোটামুটি। তো স্যার, সেই সময় তো আরো অন্যান্য কোর্স থাকতে পারে, তো স্যার প্রজেক্টের সাথে মোটামুটি কিরকম কোর্স নেওয়া উচিত স্ট্রেস কমানোর জন্য, কিংবা যদি কোনো প্রি রিকুইজিট এমজিডি কোর্স থাকে স্যার এই সম্পর্কে? হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন, যে অনেক স্টুডেন্ট, যেহেতু আমরা ট্রানজিশন টাইমে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টটা স্টুডেন্টদের জন্য অফার করছিলাম লাস্ট 2 সেমিস্টার্স আগে, তখন অনেকেরই আসলে ক্রাইটেরিয়া মানে মিল ছিল না। যেটা হচ্ছে আমাদের ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট নেওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে 100 ক্রেডিট কমপ্লিট থাকতে হবে এবং কিছু স্পেসিফিক কোর্স ওখানে দেওয়া আছে, সেই কোর্সগুলো সবার কমপ্লিট করা থাকতে হবে। আদারওয়াইজ ওই ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট আমরা আসলে দিতে পারি না, কারণ ওই পরিমাণ নলেজ আসলে স্টুডেন্টের গ্রো আপ হয় না ওই কোর্সগুলো যদি না করা থাকে। সো সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে আমরা ওই কোর্সগুলো করে যদি আমরা ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টটা নেই, এটা যে কোনো স্টুডেন্টের জন্য এমনিতেই স্ট্রেস রিলিফ হবে। আর আমাদের ক্রাইটেরিয়াটাও ম্যাচ করাটা আমাদের সাইড থেকেও সবচেয়ে সহজ হয়, এবং আমরা চাই ক্রাইটেরিয়া ফুলফিল করি একটা স্টুডেন্ট ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট নিক। আর হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন যেটা, যে ইন কেস যারা ট্রানজিশন টাইমে পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে, আমি এমজিটি কোর্সটা নিতে পারিনি, এবার নিচ্ছি, আমি কি এবার কি এফওআইডিপি নিতে পারবো কিনা, এই বিষয়গুলো হচ্ছে এক্সেপশনাল কেস। হ্যাঁ, এক্সেপশনাল কেসগুলো একটা কমিটি আছে, অ্যাডভাইজার আছেন, অ্যাডভাইজার রিকমেন্ডেশন, অ্যাডভাইজার যদি সেটা মনে করেন, সেক্ষেত্রে রিকমেন্ড করলে কমিটি বা ডিপার্টমেন্ট অথরিটি যদি তারা এটাকে রিভাইজ করে মনে করেন যে হ্যাঁ এই কেসটা এক্সেপশনাল, সো এক্সেপশনাল কেসগুলোর বিষয়টা সম্পূর্ণ আলাদা। এটা আসলে খুব স্পেসিফিক ভাবে বলাটা ঠিক হবে না। যদি কোনো ডিপার্টমেন্টের ডিসিশন না থাকে, সেক্ষেত্রে এই কেস বাই কেস এগুলো আসলে সলভ করা হয়। সো আমার যেটা সাজেশন, মানে যেটা হচ্ছে একদম রুলস যেটা, সেটা হচ্ছে আপনি সবগুলো কোর্স কমপ্লিট করেই ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টটা নেবেন, এটাই এক্সপেক্টেড। ওকে, এবং 100 ক্রেডিটস কমপ্লিট থাকতে হবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। স্যার, আমাদের তো এই ফাইনাল ইয়ার প্রজেক্ট ডিজাইনটা নতুন, এর আগে আমাদের থিসিস করতে হতো কিংবা ইন্টার্ন করতে হতো। তা স্যার, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে প্রজেক্টের সাথে কি আমাদের থিসিস করতে হয়, বা আর কি ডিফারেন্সটা আসলে কি? ভেরি গুড। হ্যাঁ, এটা একটা খুব কমন কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমরা সবসময় ফেস করি যে স্যার, হোয়াট অ্যাবাউট দ্য থিসিস, আমাদের থিসিস কি করতে হচ্ছে না, নাকি থিসিসের অপশন আছে, আমি প্রজেক্টও করতে পারবো, কোনটা? আচ্ছা, এখানে আগে বুঝতে হবে যে থিসিস এবং প্রজেক্টের ডিফারেন্সটা কোথায়। থিসিস হচ্ছে সুপারভাইজড, রাইট? সো আপনার একজন স্পেসিফিক সুপারভাইজার থাকবেন, প্রবলেমটা সুপারভাইজার সেট করে দিতে পারেন ওনার ফিল্ড বা ট্র্যাক অনুযায়ী, সেটা নিয়ে আপনি হয়তো একটা নির্দিষ্ট সময় রিসার্চ করে ওটার সম্পর্কে কিছু সলিউশন বের করে ওটা সলভ করে দেন আপনি হয়তো আপনার থিসিস বুক কমপ্লিট করলেন, রেডি করলেন। সেটা হচ্ছে সুপারভাইজড বা গাইডেড আমরা বলে থাকি থিসিসটা। বিশেষ করে আন্ডার গ্র্যাড লেভেলে থিসিসটা সম্পূর্ণই গাইডেড থাকে। বাট ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের কনসেপ্টটা কি? ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট হবে টোটালি সেলফ ডিপেন্ডেন্ট প্রজেক্ট। অর্থাৎ আপনি যে ইঞ্জিনিয়ারিং নলেজ ভার্সিটি থেকে ফান্ডামেন্টাল নলেজগুলো পাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বা আদার ম্যাথস, ন্যাচারাল সায়েন্সের যে নলেজগুলো আপনি পাচ্ছেন, আপনার একটা প্রবলেম থাকবে, যে প্রবলেমটাকে আপনি ওই নলেজগুলো দিয়ে ওইটার সাথে রিলেটেড আরো কিছু নলেজ আপনি সেলফ লার্নিং এর মাধ্যমে শিখে তারপরে প্রজেক্টটা কমপ্লিট করবেন। এটা হচ্ছে এক্সপেক্টেড। এখানে কোনো সুপারভাইজার বা কোনো কেউ আপনাকে গাইড করবে না। অর্থাৎ আমি যদি আরো স্পেসিফিক বলি, কোন একটা প্রবলেম আপনার কোনো সুপারভাইজারি কমিটি সলভ করে দিবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স থিসিস থেকে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট। আমি যদি খুব একদম সারফেস লেভেল থেকে চিন্তা করি, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ডিফারেন্স। তো এখনো অনেকের ক্ষেত্রে এই কনফিউশনটা আছে যে হয়তো ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট আমাকে হয়তো একটা কমিটি থাকবে, তারা মনে আমাকে গাইড করবে, তারা আমাকে যখন মিটিং করতে বলবে তখন আমি মিটিং এ যাবো। ব্যাপারটা এমন না, এটা টোটালটাই সেলফ পেসড, এটা টোটালটাই একটা ম্যানেজমেন্ট ক্যালিবার আমরা দেখি, স্টুডেন্টদের কমিউনিকেশন স্কিলটা আমরা দেখি। অর্থাৎ সাপোজ আজকে যদি এই মিটিংটা একটা ক্লাস হতো, সাপোজ আমার কাছে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের ফার্স্ট সেমিস্টারের কোনো স্টুডেন্টস কোনো একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে আমার কাছে রিচ করেছে, তারা আমাকে মনে করছে যে আমি এই প্রজেক্টের জন্য একজন স্টেক হোল্ডার, হ্যাঁ হতে পারে আমি তাদেরকে কোনো ভালো একটা সলিউশন দিতে পারবো। এই যে রিচ করা, এটাও তার একটা কমিউনিকেশন স্কিল। এই স্কিলটা ওখানে জাস্টিফাই করা হয় বা জাজ করা হয় বা অ্যাসেস করা হয়, যেটাই বলি। সো
এরকম করে চিন্তা করলে আসলে ফাইনালের ডিজাইন প্রজেক্ট এবং থিসিসের যে ডিফারেন্সটা সেটা খুব ভালোভাবে পরিষ্কার আমরা বুঝতে পারতেছি। তো থিসিস জিনিসটা আন্ডার গ্র্যাডে ইন্টারন্যাশনাল যে অ্যাক্রিডিটেশন কমিটিগুলো আছে তারা আসলে আন্ডার গ্র্যাড লেভেলে অ্যাকসেপ্ট করে ক্যাপস্টোন প্রজেক্ট, যেটা আমি একটু আগে বলছিলাম যে কালমিনেটিং দ্য নলেজ ফ্রম ইউর ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং ন্যাচারাল সায়েন্সেস নলেজ, এগুলোকে যদি আপনি সাম আপ করে কোনো একটা প্রবলেম সলভ করতে পারেন বেসড অন সাম রিয়েল লাইফ প্রবলেম অথবা সলভেবল প্রবলেম, এবং অবশ্যই প্রবলেমটা একটা কমপ্লেক্স প্রবলেম হতে হবে, দেন ওইটাকে তারা ওই প্রজেক্টটা তারা হচ্ছে একসেপ্ট করে ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশনের ব্যাপার আছে, সো আমরাও আস্তে আস্তে বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করতেছে। তো দ্যাটস দ্য মেইন রিজন বিহাইন্ড ইট যে আমরা কেন ফাইনালি ডিজাইন প্রজেক্ট অ্যাপ্লাই করছি। হ্যাঁ, উপমা। ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি। স্যার এরপরের প্রশ্নটা হলো যে প্রজেক্টটা কি হার্ডওয়্যার প্রজেক্টই হতে হবে নাকি থিওরিটিক্যাল সিমুলেশন বেসড প্রজেক্ট হতে হবে? এটা সবচেয়ে বড় কনফিউশন অ্যারাইজ করে স্টুডেন্টদের মধ্যে যে প্রজেক্টটা কি হার্ডওয়্যার না সফটওয়্যার। প্রথমেই যখন প্রজেক্ট শব্দটা আসে আমাদের দেশের ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট দে নিউ দ্যাট যে প্রজেক্ট মানে হার্ডওয়্যার, কাইন্ড অফ এরকমই একটা কনসেপ্ট আমাদের মধ্যে ইনবিল্ট আছে আর কি, যে প্রজেক্ট মানে হার্ডওয়্যার। আসলে প্রজেক্ট পদ্মা সেতু যদি বলি এটা একটা প্রজেক্ট, সো ইট কুড বি আ বিগার আসপেক্টস, ইট কুড হ্যাভ আ বিগার আসপেক্টস, অথবা এটা একটা খুব ছোট ক্লাসরুম প্রজেক্টসও হতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট আসলে কেমন? আমাদের ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টটা হচ্ছে একটা কমপ্লেক্স প্রবলেম যার মধ্যে এখানে অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি থাকতে হবে, যে প্রবলেমটার মধ্যে হয়তোবা নলেজের একটা লেভেল থাকতে হবে, এটার মধ্যে হয়তোবা কোনো স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট থাকতে হবে, এটার মধ্যে অবশ্যই কমিউনিকেশন অ্যাট্রিবিউটস গুলো আসতে হবে, অর্থাৎ আমাকে অবশ্যই কমিউনিকেট করতে হবে, আমি ঘরে বসে প্রজেক্ট করতে পারবো না, অর্থাৎ আমি চুপচাপ একা একা আমার টিমমেটদের সাথে যোগাযোগ না করে প্রজেক্ট করতে পারবো, ব্যাপারটা এমন হওয়া যাবে না। হ্যাঁ, এই ধরনের কিছু পার্টিকুলার কিওয়ার্ড বা অ্যাট্রিবিউট আমি যদি বলি, এই জিনিসগুলো যদি না থাকে তাহলে ওই প্রবলেমটা কমপ্লেক্স প্রবলেম হবে না। হ্যাঁ, তো এখানে প্রবলেমটা আমি কিভাবে সলিউশন করব, সলিউশনের কথা যখন আসবে, সাপোজ আমার একটা প্রবলেম হচ্ছে, সাপোজ আমি একটা আমার বাসায় ওয়েদার স্টেশন ডিজাইন করতে চাচ্ছি, আমার ওয়েদার আপডেট লাগবে কন্টিনিউয়াসলি, হ্যাঁ 24/7। তো ওয়েদার স্টেশন যখন আমি ডিজাইন করতে চাচ্ছি, ওয়েদার স্টেশনের রিকোয়ারমেন্ট গুলো কি, বা ওয়েদার স্টেশনের যে কি কারণে আমি দিতে চাচ্ছি, হ্যাঁ ওই প্রবলেমটা কি, ওটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কি প্রবলেম সলিউশনের জন্য আমি ওয়েদার স্টেশন দিতে চাচ্ছি। তার মানে আমার আগে জানতে হবে প্রবলেম কি, দেন আমার জানতে হবে এটা সলিউশন কি হতে পারে, সলিউশন গুলো তখন কম্পোনেন্ট আকারে আমাদের সামনে চলে আসবে বা অ্যাপ্রোচ আকারে আমাদের সামনে চলে আসবে। তো ওই অ্যাপ্রোচটা হার্ডওয়্যার বেসড অ্যাপ্রোচ হতে পারে, টু সাম এক্সটেন্ট সিমুলেশন হতে পারে, কারণ কোন একটা হার্ডওয়্যার অ্যাপ্রোচের আগে আমরা অবশ্যই সিমুলেট করে দেখি আদৌ সেই অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা বা কাজ করছে কিনা, বা ইমুলেট করে দেখি। তো সেই সিমুলেশন পার্টটাও তো একটা প্রজেক্টের অংশ। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন মডেলিং নিয়ে কাজ করবেন, ম্যাথমেটিক্যাল মডেল নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে টোটাল প্রজেক্টটাই হতে পারে সিমুলেশন। সো কনসেপ্টটা আমরা হার্ডওয়্যার অর সফটওয়্যারে না রেখে বেটার আমরা প্রবলেম সলভিং এর দিকে রাখবো, যে হাউ টু সলভ দ্যাট পার্টিকুলার কমপ্লেক্স প্রবলেম, হোয়াট এভার দ্য রিকোয়ারমেন্ট লাইজ ইন দ্যাট প্রবলেম, আপনি সলিউশন করার জন্য হার্ডওয়্যার সফটওয়্যার এনি কাইন্ড অফ টুলস আপনি এখানে ইউজ করতে পারবেন বেসড অন ইউর ক্রাইটেরিয়া, স্পেসিফিকেশন, রিকোয়ারমেন্ট, অ্যাপ্রোচেস, এগুলোর উপর ডিপেন্ড করবে এই জিনিসগুলো। সো আই থিঙ্ক মানে যদিও আমি ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের এক্সপার্ট না, এটা আমরাও লার্নিং করছি, উই আর ইন আ লার্নিং ফেজ, বাট আমার যেটা মনে হয় হার্ডওয়্যার সফটওয়্যারটা আসলে এখানে খুব একটা মেইন ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে একটা প্রবলেম খুঁজে বের করা, যে প্রবলেমটা সলিউশন আমরা হার্ডওয়্যার সফটওয়্যার অথবা দুইটা দিয়ে করতে পারি। ওকে, আচ্ছা স্যার। স্যার এখন এই যে প্রবলেম সলভিং এ আমাদের তো কিছু এক্সপেন্সেস থাকবে, মানে খরচ আছে, বাজেট, স্টুডেন্ট বিয়ার করবে নাকি ইউনিভার্সিটি? ওকে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা যখন ফাইনালি ডিজাইন প্রজেক্ট পি শুরু করি, ওখানে যে গাইডলাইন যে বইটা আছে ওখানে একদম স্পষ্ট করে লেখা আছে ইট শুড বি বেয়ার বাই দ্য স্টুডেন্টস। বাট আমি যদি ডিন স্যারকে রেফার করি, এখানে আমাদের শ্রদ্ধেয় আরশাদ মাহফুজ চৌধুরী স্যার, আমাদের শ্রদ্ধেয় ডিন স্যার, ওনার ভাষ্য মতে আমি যদি ওনার কথাটাকে টেনে আনি, আমাদের কিছু প্রভিশন আছে বা প্রভিশন ছিল
হয়তো বা সেই প্রভিশনগুলো দে আর ওয়ার্কিং অন ইট, অথরিটি মেবি কাজ করছে। যদি কোনো রকম ফিনান্সিয়াল আসপেক্টস প্রোভাইড করার মতো থাকে অবশ্যই সেটা স্টুডেন্টরা পাবে, বাট সেটার অ্যামাউন্ট, পার্সেন্টেজ অ্যান্ড এভরিথিং এটা হয়তো বা যখন কমিটি ডিসাইড করে জিনিসগুলো যখন আমাদের সামনে আসবে আমরা তখন এটা কেবলমাত্র স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারবো। আদারওয়াইজ কোনো মানে অনুমান ভিত্তিক কমেন্ট করাটা ঠিক হবে না। তবে হ্যাঁ, যদি থাকে অবশ্যই স্টুডেন্টরা পাবে। আরেকটা বিষয় বলতে চাই, ফিনান্সিয়াল অ্যাসপেক্টস এখানে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা হচ্ছে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের একটা আউটকামের সাথে জড়িত কোর্সে। তো স্টুডেন্টরা যদি প্রপার বাজেট না করে, সাপোজ তার একটা যে প্রজেক্টটা সে সলভ করতে চাচ্ছে সেটা রিয়েলি যদি সে সলভ করতে যায়, প্রোটোটাইপ না, জাস্ট রিয়েল সিনারিওতে, হয়তো তার বাজেট সে দেখালো 1 লক্ষ টাকা, এবং সাথে সাথে সে বললো যে যেহেতু এটা বিগ স্কেল প্রজেক্ট কিন্তু এটা সলভেবল প্রজেক্ট 1 বছরের মধ্যে, কিন্তু আমরা সেটাকে যেহেতু এত টাকায় দেখাতে পারছি না, আমি এটা প্রোটোটাইপ বাজেট দেখাচ্ছি। তো আপনি সাথে একটা প্রোটোটাইপ বাজেট দেখালেন, প্রোটোটাইপের বাজেটটা এমন একটা বাজেট রাখলেন যেটা হয়তো আপনারা বেয়ার করতে পারছেন, আপনারা 4 জন শেয়ার করে সেটা বেয়ার করতে পারছেন। সো সেটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, মানে আমি মনে করি আর কি। ঠিক আছে? আচ্ছা স্যার, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে গিয়েছি। এখন জিজ্ঞেস করতে চাচ্ছি যে স্যার টপিকটা কিভাবে চুজ করব আর কি আমাদের প্রজেক্টের। ওকে, হ্যাঁ, এখানে আমি আরেকটু প্রসঙ্গ টানি। যখন আপনারা গ্রুপ করেন, স্টুডেন্টদের মধ্যে প্রথম কোয়েশ্চেন থাকে, আমরা কি স্যার ট্রিপল ইসি মিলে গ্রুপ করতে পারবো? আমি তো পাওয়ারের মেজর, আমার ফ্রেন্ড তো কমিউনিকেশন মেজর, আমি কি গ্রুপ করতে পারবো? অথবা কোয়েশ্চেন থাকে, আমার তো স্যার পাওয়ার সিস্টেমে রিসার্চ করার ইচ্ছা, কিন্তু এখন তো দেখতেছি আমার ফ্রেন্ড কেউই পাওয়ার সিস্টেমে রিসার্চ করতে চাচ্ছে না, আমি কি তাহলে ওদের সাথে কাজ করবো নাকি আমি আলাদা কাজ করবো? আমি কি একা ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট করতে পারবো? এখানে অনেকগুলো প্রশ্ন, তাই না? আমি যদি সবগুলো প্রশ্নের একটা কমন অ্যান্সার দেই, আপনি যেটাকে নেগেটিভ ভাবছেন সেটা আসলে পজিটিভ। দ্যাট মিনস আমি যদি বলি যে হ্যাঁ, পাওয়ার এবং কমিউনিকেশন যদি আপনারা দুজন আলাদা ট্র্যাকে থাকেন, এটাই বেস্ট এই প্রজেক্টটা দুজন একসাথে করেন। কারণ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম অ্যাট্রিবিউটস গুলোর মধ্যে পাওয়ার, কমিউনিকেশন, ইলেকট্রনিক্স জিনিসটা নাই। জিনিসটা হচ্ছে প্রবলেম সলভ করার জন্য যা যা নলেজ প্রয়োজন সেটা অ্যাপ্লাই করা। সেখানে যদি কমিউনিকেশনের নলেজ একজনের থাকে, সে যদি সেটা অ্যাপ্লাই করতে পারে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা ওয়েদার স্টেশন ডিজাইন করতে চাচ্ছি। ওয়েদার স্টেশন ডিজাইন করলে আমি যদি নর্মাল সেন্সর দিয়ে ডেটা লগার বসায় দিই, তাহলে আমার কয়েকদিন পর পর গিয়ে ডেটা ওখান থেকে নিয়ে আসতে হবে। আর আমি যদি এটাকে আইওটি বেসড করি, আমি ঘরে বসে ডেটা পাচ্ছি। কারণ একটা স্টুডেন্ট হয়তো সেন্সর নিয়ে ভালো জানে, হার্ডওয়্যার নিয়ে খুব ভালো জানে, ইলেকট্রনিক পার্টটা ভালো জানে, কিন্তু সে আইওটি পার্টটা জানে না। তার ফ্রেন্ড আবার কমিউনিকেশনের আইওটি পার্টটা জানে। তো দুজন মিলে যদি কাজটা করতো, তাহলে প্রবলেম সলভিং এর যে ডিফিকাল্টিস বা কনস্ট্রেইন গুলো সেগুলো কিন্তু ওভারকাম করা খুব ইজি হতো। সো এটা হচ্ছে রিকমেন্ডেড যে ডিফারেন্ট ক্যাটাগরি স্টুডেন্টরা মিলে যদি গ্রুপটা করে সেটা আরো বেটার। এবং এখানে পাওয়ার মেজর, কমিউনিকেশন মেজর, ইলেকট্রনিক মানে হোয়াট এভার ইট ইজ, এটা কোনো ম্যাটার করার কথা না এবং ম্যাটার করে না অ্যাকচুয়ালি। আমাদের রিয়েল সিনারিও যেটা আমরা দেখেছি ম্যাটার করে না। বেটার আন্ডারস্ট্যান্ডিং আপনাকে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টটাকে কমপ্লিট করতে খুব হেল্প করবে। টিম বন্ডিং, টিম লিড ক্যাপাবিলিটি, হ্যাঁ, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, টাইম মেনটেনেন্স, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আর কি পুরো প্রজেক্টটা কমপ্লিট করতে। সো এটা নিয়ে কোনো অরিড হওয়ার কিছু নাই। ইভেন আপনার ফ্রেন্ড যখন আপনারা টপিক চুজ করবেন, চুজিং এর যেহেতু কোয়েশ্চেনটা আসছে, আপনারা খুঁজে বের করবেন এমন কোন রিয়েল লাইফ প্রবলেম যেটাতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, এই ইঞ্জিনিয়ারিং এর আসপেক্টস, ফান্ডামেন্টাল আসপেক্টস গুলো মাথায় রেখে ওইটার সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোন একটা প্রবলেম আপনারা খুঁজে বের করবেন। তবে এখানে একটা কোয়েশ্চেন আসে যে স্যার প্রবলেম কি ইনোভেটিভ হতে হবে, একদম নতুন? না, প্রবলেম যেটা অলরেডি এক্সিস্ট করে সেটাও হতে পারে। যেটা হবে, আমি একটা প্রবলেম খুঁজে বের করলাম, সাপোজ ওয়েদার স্টেশন, আমি বারবার একই উদাহরণ দিচ্ছি। ওয়েদার স্টেশন এটা তো নতুন প্রবলেম না, এটা অনেকে অলরেডি ডিফারেন্ট অ্যাপ্রোচে অ্যাপ্লাই করে ফেলেছে। তাহলে আমি যদি এটা করি, আমারটার মধ্যে আমি কোনো নতুনত্ব আনতে পারি কিনা সেটা আমাকে রিসার্চ পেপার, লিটারেচার ঘেটে দেখতে হবে যে সারা ওয়ার্ল্ডে বিভিন্ন রিসার্চাররা কিভাবে কাজটা করেছে। আর আমি আমার দেশের, আমি যে পার্সপেক্টিভে ডিজাইন করতে চাচ্ছি, আমার যে রিকোয়ারমেন্ট আছে, হয়তো লো কস্ট হতে পারে, এফিসিয়েন্ট হতে পারে, হ্যাঁ, স্মলার সাইজ হতে পারে, নানান রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, টেকনিক্যাল নন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট থাকতে পারে। সবকিছু চিন্তা করে আমি এর মধ্যে কি ইনোভেটিভ কোনো কিছু অ্যাড করতে পারছি কিনা। আইওটি বেসড সবাই করে, কিন্তু আইওটি বেসডের সাথে আমি যদি এমন কোনো একটা কিছু অ্যাড করি যেটা কিনা আমার ওই পার্টিকুলার প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আমার একটা নতুন একটা মাত্রা যোগ করলো, সেক্ষেত্রে সেই ধরনের এভেলেবল প্রজেক্টও কিন্তু আমরা ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টে নিয়ে আসতে পারি। তবে যেটা বলছিলাম বারবার, আমি সবার শেষে যেটা আবার দেখাবো, যে এগুলোর কিছু অ্যাট্রিবিউট আছে, মানে
একটা প্রবলেম কখন কমপ্লেক্স প্রবলেম হবে এটা বুঝতে হবে। আমি র্যান্ডমলি একটা প্রবলেম চুজ করলাম যেটা দেখা গেল যে ইঞ্জিনিয়ারিং এর সাথে কোনো সম্পর্কই নাই, অথবা আমার যে ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং নলেজ সেটার কোনো অ্যাপ্লিকেশনই নাই, অথবা যে অ্যাট্রিবিউটগুলো আমি বলছি কমিউনিকেশন, ম্যানেজমেন্ট, নানান রকম অ্যাট্রিবিউটগুলোর নাম বলছি আমি কমপ্লেক্স প্রবলেমের, সেগুলোর কোনোটাই হয়তো বা নাই, অথবা থাকলেও আমরা ওগুলো আইডেন্টিফাই করতে পারছি না, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটা একটা প্রবলেম তৈরি করতে পারে। এজন্য ওইটুকু থিওরি নলেজ একটু জেনে আমরা যদি প্রবলেমটা আইডেন্টিফাই করার চেষ্টা করি চারজন মিলে গ্রুপের, আমার মনে হয় এই ধরনের কমপ্লেক্সিটি অ্যারাইজ করার কথা না, যে আমি পাওয়ারে করতে চাই, আমি কমিউনিকেশনে করতে চাই, ওই বিষয়গুলো তখন আর আসবে না। বেটার আমাদের ফোকাস থাকতে হবে যে আমি সলভ করতে পারছি কিনা প্রবলেমটা। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আমার এর পরে যে প্রশ্নটা ছিল সেটার অ্যান্সার মোটামুটি পেয়ে গিয়েছি, তাও করি যে একটা পার্সোনাল অ্যাডভাইস টাইপ যদি আপনি দিতে পারেন, যে হলো গ্রুপ করার সময় আমরা কি কি খেয়াল রাখবো, কিংবা হলো যদি মেন্টর করার সময় কিভাবে অ্যাসাইন হয়। হ্যাঁ হ্যাঁ, গুড, এটা একটা মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। গ্রুপ করার সময় খেয়াল রাখতে হবে আমরা আসলে এখানে স্বাধীনতা দিয়েছি স্টুডেন্টদেরকে, আমরা এটাকে বাউন্ড করি নাই। সো আপনি যদি কমফোর্ট ফিল করেন আপনার সাথে যারা মেম্বার পরিচিত আছে তাদের সাথে করতে পারেন চারজন মিলে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে জেন্ডার ডিসক্রিমিনেশন করাটা একদমই অনুচিত, কোনো সমস্যা নেই, সবাই মিলে করলে সবচেয়ে বেস্ট। অ্যানাদার অ্যাসপেক্ট হচ্ছে যে অনেকে গ্রুপ পায় না, এটা আমাদের একটা প্রবলেম। আমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ থাকায়, ওপেন ক্রেডিট হওয়াতে নানান সময় আমরা হয়তো একটা পার্টিকুলার কোর্সে এসে হয়তো পরিচিত কাউকে পাচ্ছি না, এই প্রবলেমটা আমাদের খুব ফেস করতে হয়। তখন যেটা করা হয় যে আমাদের কাছে রিকোয়েস্ট করলে আমরা যে অসম্পূর্ণ গ্রুপগুলো আছে, যে গ্রুপগুলোতে হয়তো 3জন মেম্বার, আপনি হয়তো একা, আপনি গ্রুপ পাচ্ছেন না, আমরা তখন এই গ্রুপগুলোকে একসাথে করে দিই। এখন এখানে আবার কিছু কিছু সময় কিছু কিছু গ্রুপের একটু প্রবলেম হতে মানে বলতে চেষ্টা করে যে আমি তো ওকে চিনি না, অথবা আমি তোর সাথে কমফোর্টেবল না, এই ধরনের কোয়েরিজ অনেক সময় আমাদের কাছে আসে। তো আমি যেটা তখন অ্যান্সার দেই বা আমার কাছে যেটা মনে হয়, সাপোজ আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে আসছি, আমি কি কাউকে চিনতাম? তাই না? তো আমাকে তো অ্যাডাপ্ট করে নিতে হয়েছে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা প্রসেস। তেমনি আপনারা যখন প্রথম ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি করেন, আপনি কি কাউকে চিনতেন? আস্তে আস্তে কিন্তু ঠিকই চিনেছেন, আস্তে আস্তে পারিপার্শ্বিক সবার সাথে পরিচিত হয়েছেন, টিচারদের সাথে পরিচিত হয়েছেন, এবং এখন লাইফ অনেক স্মুথ হয়েছে, ইঞ্জিনিয়ারিং লাইফটা অনেক স্মুথ হয়েছে, অনেক ফ্রেন্ডস আছে, অনেক প্রবলেম সলভিং করার জন্য সাপোর্ট পাচ্ছেন, টিচারদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন, রিচ আউট করতে পারছেন। সো এই জিনিসটা কিন্তু একদিনে হচ্ছে না, তাই না? আমরা কেউ কাউকে প্রথমে চিনতাম না। তো আমার ধারণা আমরা যদি পজিটিভ মাইন্ডসেট আপ রাখি, যে কোনো স্টুডেন্টের সাথে কাজ করতে পারবে, শুধুমাত্র তার কমিটমেন্ট, তার ইন্টিগ্রিটি, তার টাইমলি অ্যাপিয়ারেন্স, এই বিষয়গুলো একটু মেনটেন করতে হবে টিম ওয়ার্ক করার জন্য। ওকে, ধন্যবাদ স্যার। স্যার কোন কোন স্টুডেন্টের কোয়েরি থাকে থিসিস ল্যাব রুম ফ্যাসিলিটিস সম্পর্কে, যেমন অনেকে বলছে যে এটা অনেক কষ্টকর হয়ে যায় যদি পিসি ইউজ করার জন্য বিল্ডিং 8-এ যেতে হয়, আবার হার্ডওয়্যার কাজের জন্য বিল্ডিং 5-এ। আচ্ছা, এটা হ্যাঁ, এখানে এই কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এটা আসলে রিসোর্সের সাথে রিলেটেড। আমরা আসলে কি ধরনের রিসোর্স ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারি। এক্ষেত্রে আমি একটু বলি, আমি হচ্ছি ল্যাব ডেভেলপমেন্ট কমিটির একজন মেম্বার হিসেবে কাজ করছি জয়েন করার পর থেকে। সো আমরা চেষ্টা করছি এই ডাইনামিক ইস্যুসগুলোকে কিভাবে মিটিগেট করা যায় আমাদের সীমিত সামর্থ্য দিয়ে। তো এক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে আমরা ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের জন্য আমাদের যে থিসিস ল্যাবটা সেটাকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিচ্ছি। তো এক্ষেত্রে যেটা হবে, আমরা স্লট বেসড গ্রুপগুলোকে একটা ফিক্সড উইকলি টাইম সেট করে দিব। যেমনটা ধরেন আপনাদের 4জন মিলে একটা টাইম আপনারা আমাদেরকে প্রপোজ করবেন, যেই টাইমটা হয়তো 3 ঘন্টা একটা বা 4 ঘন্টা একটা স্লট, যেই স্লটে আপনাদের 4জনই আপনারা এভেলেবল, 4জনই একসাথে এসে কাজ করতে পারবেন। এবং হয়তো একটা ল্যাবে আমাদের যে সক্ষমতা এখন আছে, যদি কথার কথা আমরা যদি 5টা গ্রুপকে এট এ টাইম দিতে পারি, বা আমাদের যদি স্পেস, পিসি, হার্ডওয়্যার, টেবিলগুলো বা যে ধরনের টেস্টিং ফ্যাসিলিটি দরকার সেগুলো যদি থাকে, আমরা হয়তো এরকম স্লট করে করে ইন্টারচেঞ্জ করে আমরা একটা ফিক্সড করে রুটিন করে দিব, যাতে আপনারা আপনাদের টাইমে এসে আপনার পিসি, আপনার জায়গাটা ফিক্সড পান, এবং ওই সময়টা আপনি শুধু ডেডিকেটেড ওয়েতে ওই টাইমটাতে আপনারা একসাথে কাজ করতে পারেন। এরকম কিছু পরিকল্পনা আমরা ভাবছি। যদি অদূর ভবিষ্যতে সবকিছু খুলে আমরা এভাবেই অ্যারেঞ্জ করার চেষ্টা করব, যাতে আপনাকে বারবার থিসিস ল্যাবের পিসি না পেয়ে সিমুলেশন করার জন্য 8 নম্বরে যেতে না হয়। ঠিক আছে,
আচ্ছা স্যার, স্যার এবার প্রজেক্টের বাইরে একটু প্রশ্ন করি যে স্যার জি। আমরা আমাদের মেজর সেক্টর চুজ করার সময় মানে কিভাবে হুম। করবো আর কি, কিভাবে খেয়াল রাখবো, কিংবা স্যার জানতে আচ্ছা চাচ্ছি যে পাওয়ার সিস্টেমের জব মার্কেট সম্পর্কে একটু যদি বলতেন। আচ্ছা, আমি পাওয়ার সেক্টর সম্পর্কে, আমি জব করি না পাওয়ার সেক্টরে, প্রথম কথা। যদিও কমেন্টস করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে আমি জানি না, বাট আমার এক্সপিরিয়েন্স বা আশপাশে আমার যাদের সাথে আমার ওঠা বসা চলাফেরা তাদের সাথে ডিসকাস করে যেটা আমি বুঝি, বাংলাদেশের ওভারঅল সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে পাওয়ার সেক্টরে। সো দিস ইজ দ্য রাইট টাইম। মানে আমাদের ওইভাবে যদি প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকে পাওয়ার সেক্টরে, অবশ্যই এটা একটা রাইট টাইম। এবং এই টাইমে যদি আমরা আমাদের নিজেদের প্রিপেয়ার করতে পারি, আমরা পাওয়ার সেক্টরের এন্ট্রি লেভেলে যে পোস্টগুলো আছে এগুলোতে আমরা যদি এখন আমাদের স্টুডেন্টদেরকে ওই জায়গাগুলোতে পৌঁছানোর চেষ্টা করতে পারি, এবং তারা একসময় এই ফিল্ডের লিডার হবে বাংলাদেশে, এটা এটা একটা ট্রু ফ্যাক্ট আর কি। এখন এটার জন্য আসলে যেটা হচ্ছে যে পাওয়ার সিস্টেমের পড়াশোনার বিকল্প নাই। আপনি জব সেক্টরে যদি টিকতে চান, কম্পিটিশনের জায়গা প্রচুর পড়তে হবে, ফান্ডামেন্টালের নলেজ গুলো খুব ক্লিয়ার করতে হবে। এখন প্রশ্ন হয় অনেক সময় যে স্টুডেন্টরা শেয়ার করে আমার সাথে যে ফান্ডামেন্টাল নলেজ গুলো কি আমাদের বুকিশ নলেজ, আমরা যে কোর্স করছি সেগুলোই? ফান্ডামেন্টাল নলেজের মানে কাভারেজটা আসলে আমরা আমাদের কোর্সগুলোতে দিয়ে থাকি, তার মানে এই না ওইটা এনাফ। আপনাকে জানতে হলে আরো রেফারেন্স বই পড়া বা এই চর্চাটা থাকতে হবে। কারণ ইঞ্জিনিয়ারিং এর একটা ক্লাসে 3 ক্রেডিট আওয়ারের 36 ঘন্টার একটা কোর্সে it's quite impossible to provide you the all types of fundamental knowledge from for one particular course. হ্যাঁ, এটা খুবই ইম্পসিবল একটা ব্যাপার। বাট যেটা হচ্ছে কারিকুলা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড আমরা চেষ্টা করি স্টুডেন্টদের ডেলিভার করতে। এটা সবগুলো কোর্সের ক্ষেত্রেই ট্রু। অতটুকু স্ট্যান্ডার্ড মেনটেন আমরা সব ইউনিভার্সিটিগুলাই করি। কিন্তু এর বাইরেও কথা থাকতে পারে, এর বাইরেও আপনার জানার ঘাটতি থাকতে পারে। আর ফান্ডামেন্টাল যে নলেজগুলো ইউনিভার্সিটি প্রোভাইড করে, ওই নলেজগুলো একটা স্টুডেন্ট যে পুরোপুরি অ্যাকোয়ার করবে সেটাও কিন্তু ট্রু না। অনেক ক্ষেত্রে 70% নিতে পারে, 60% নিতে পারে, স্টুডেন্ট ভ্যারি করে। একটা স্টুডেন্ট সবসময় মনোযোগী নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে তার নলেজের কিছু গ্যাপ তৈরি হতে পারে। এজন্য একটা স্টুডেন্ট হিসেবে পাশ করার পরেও নিজেকে স্টুডেন্ট ফিল করানো বা নিজেকে স্টুডেন্ট ভাবাটা হচ্ছে সবচেয়ে জরুরি। এবং আমরা বলি ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আপনার লার্নিং এর মাত্র রাস্তাটা খুললো, মানে আপনি এখন থেকে জিরো পজিশন থেকে সামনে নলেজটা গেইন করবেন, আমরা এইভাবে বলি আর কি। অর্থাৎ এতদিন আমি ছিলাম নেগেটিভে, আমি 4 বছর ইঞ্জিনিয়ারিং পরে জিরোতে আসলাম, পরে যেদিন পাশ করে বের হবো তার পরের দিন থেকে আমার লার্নিং এক্সপিরিয়েন্সটার যাত্রা শুরু হবে, আমি গেইন করতে থাকবো। হ্যাঁ, ওটা জিরো থেকে বাড়তে থাকবে। তো ওই বাড়ার সময়টা যদি আমার চর্চাটা না থাকে, তাহলে কিন্তু আমি পিছিয়ে যাব। দেখবেন যে অন্যরা এগিয়ে যাচ্ছে, অন্য বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাব। এই জন্য মোটিভেশনটা আসা উচিত এরকম যে হোয়াট এভার ইট ইজ, পাওয়ার সেক্টর শুধু না, যে কোনো সেক্টরের জন্য বাংলাদেশের যে কয়টা সেক্টরই অ্যাভেলেবল আছে ওইগুলোতে লিডিং পজিশনে যেতে হলে পড়াশোনার বিকল্প নাই। হ্যাঁ, আপনাকে পড়তে হবে, আপনাকে কম্পিট করতে হবে, দেন আপনি জায়গাটা অর্জন করবেন, এবং আপনার ট্রানজিশনটা হবে খুবই স্মুথ, আপনি সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা হবে খুবই স্মুথ। সো আই থিঙ্ক অবশ্যই এই ব্যাপারে প্রত্যেকটা স্টুডেন্টের ফাইনাল ইয়ারে যখন সে উঠবে তখন থেকেই মোটামুটি একটা প্ল্যান করা, বা প্রয়োজনে যাদের নলেজ আছে এনাফ তাদের সাথে একটু কনসাল্ট করা, নিজেকে ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করাটা হবে বুদ্ধিমানের কাজ আর কি। ধন্যবাদ স্যার। স্যার এবার প্রশ্নটা করব একটু বিগিনারদের জন্য, মানে হয়তো শুরু থেকেই আমাদের আর কি রিভিউ লেখা উচিত আর কি থিসিস পেপারের, কিংবা পড়া উচিত। স্যার সেটা কিভাবে শুরু করা যায়, কিংবা অনেকে আর কি থিসিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চায় স্যার, এইসব। আচ্ছা, হ্যাঁ, এই ব্যাপারটা খুবই খুবই হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এটা, যে আমরা আসলে কিভাবে আমাদের লার্নিং এক্সপিরিয়েন্সের ডোমেনটাকে আরো বড় করতে পারি। ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট করতে গিয়ে অনেক স্টুডেন্ট ফিল করছে যে আমি তো থিসিস পাচ্ছি না, আমার রিসার্চটা আমি যদি করতে চাই, আন্ডারগ্রেড একটা পাবলিকেশন করতে চাই, আমি কিভাবে করব? সেক্ষেত্রে আমি একটু বলতে পারি, আমাদের ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট ছাড়াও আমাদের আরেকটা কোর্স প্ল্যানিং এ আমাদের আছে, যেটা হচ্ছে ভার্সন 3, বা এদের যে কোর্স প্ল্যান আপনারা যদি দেখে থাকেন, যে ট্রিপলি 498 অথবা ইসি 498, যেটাকে আমরা ডিরেক্টেড রিসার্চ নামে বলতেছি। সো এই কোর্সটা আপনি চাইলে কোনো একজন ফ্যাকাল্টির আন্ডারে গাইডেড অবস্থায় কমপ্লিট করতে পারেন। এখানে পার্টিকুলার একটা প্রবলেম অথবা একটা থিসিস বা একটা রিসার্চ ওয়ার্ক দেওয়া হবে, যেটা কিনা পাবলিশ করার মতো সাপোর্ট হয়তো ফ্যাকাল্টি মেম্বার দিবে। তো এক্ষেত্রে
আসলে এটা অফারিং এর ব্যাপারটার যদি আমরা ক্লারিফাই চাই, বেস্ট হচ্ছে এটা আপনার যে কোর্স বা অ্যাডভাইজার আছে আপনার যিনি, তার সাথে শেয়ার করা, এবং ওই অ্যাডভাইজার হয়তো বা প্রপার কমিটির কাছে উত্থাপন করে এই ব্যাপারে আপনাদের প্রপার গাইডলাইন দিতে পারবে। সোফার এতটুকুই আমি বলতে পারি যে এটার অপশনটা আপনাদের জন্য আছে, ওটা একটা আলাদা একটা কোর্স হিসেবে ডিরেক্টেড রিসার্চ। আরেকটা বিষয়, যদি আপনি সাপোজ থিসিস মানে কোনো ডিরেক্টেড রিসার্চ যেতে চাচ্ছেন না, আপনি ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের পাশাপাশি অথবা অলমোস্ট শেষ দিকে যখন হয়ে আসবে, আপনি হয়তো চাচ্ছেন কিছুদিন একজনের আন্ডারে থেকে রিসার্চ ম্যাথোডোলজি সম্পর্কে শিখতে, সেক্ষেত্রে আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা, যারা সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারস আছেন, প্রত্যেকেই আমাদের আসলে পিতৃতুল্য ফ্যাকাল্টি, এবং প্রত্যেকেরই সেই পরিমাণ এনাফ নলেজ আছেন আমাদেরকে সে সাপোর্ট দেওয়ার। তো আমাদের যেটা করতে হয়, আমাদের ওই ডেডিকেশনটা যদি আমরা তাদেরকে শো করতে পারি, আমরা যদি তাদেরকে আমাদের প্রপার অ্যাপ্রোচটা নিতে পারি, অবশ্যই আপনারা সেই সাপোর্টটা ফ্যাকাল্টি মেম্বারদের কাছ থেকে পাবেন, সেই গাইডলাইনটা পাবেন যে কিভাবে ডিরেক্টেড রিসার্চ বা রিসার্চ ম্যাথোডোলজিটা কিভাবে শেখা যায়, সেটা করা যেতে পারে। এবং কিছু কিছু রিসার্চ গ্রুপ আমাদের অলরেডি ডিপার্টমেন্টে এক্সিস্ট করে, যেগুলো হয়তো বা অফিসিয়াল হয়ে যাবে খুব, অথবা কিছু অফিসিয়াল অলরেডি আছে। আমি একটা মেনশন করতে পারি, কন্ট্রোল অ্যাপ্লিকেশন রিসার্চ সেন্টার আমাদের আছে, আমরা এনার্জি রিসার্চ একটা গ্রুপ মেনটেন করার চেষ্টা করছি, এরকম মেশিন লার্নিং এর কিছু কাজ হচ্ছে। সো ওভারঅল প্রত্যেকটা ফ্যাকাল্টি, সিনিয়র ফ্যাকাল্টিরা কোলাবোরেট করে কিছু রিসার্চ অ্যাক্টিভিটিস আমরা করছি। এগুলোতে স্টুডেন্টদের জন্য এনাফ অপরচুনিটি আছে। আমি নিজেও আমার একটা প্রজেক্ট আমি রান করছি, যেখানে অলমোস্ট 5 ব্র্যাক ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের ট্রিপল ডিপার্টমেন্ট স্টুডেন্টস এঙ্গেজড। সো এরকম প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বারই চেষ্টা করছে। তো আপনারা আপনাদের যদি কোনো পার্সোনাল ইন্টারেস্ট থাকে, এনাফ টাইম থাকে ডেডিকেশন দেওয়ার মতো, অবশ্যই ইউ আর ইনভাইটেড। ওকে, ধন্যবাদ স্যার। আমার পক্ষ থেকে এখন এটা শেষ প্রশ্ন, যে স্যার একটা প্রজেক্টের একটা ভালো প্রজেক্টের আর কি ফিচার গুলো কি, কিংবা স্যার প্রজেক্টের আইডিয়া যদি দিতেন কিছু। হ্যাঁ, আমি সেটা দেখাবো, একটা এক্সাম্পল আমি হয়তো শেয়ার করব। আচ্ছা, তার আগে আমি এখানে যারা আজকে অ্যাটেন্ডি আছে তাদের কোনো কোয়েশ্চেন এর বাইরে আছে কিনা আমি একটু কোয়েশ্চেনগুলো নিয়ে লাস্ট হয়তো 15 or 20 মিনিটস আমি শুধুমাত্র আপনাদের একটা প্রেজেন্টেশন দেখাবো, যেটার মাধ্যমে একটা এক্সাম্পল আমি দেখাবো যে কিভাবে আসলে আইডেন্টিফাই করা যায় একটা প্রবলেমকে। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক। স্যার একজন কোশ্চেন করেছে, is it possible to publish my project papers on platforms like IEEE? In the case of funding, can we use a sponsor? For extra books for learning, can we open an online drive library from our department where we can get helpful books from IEEE? আচ্ছা, এখানে অনেকগুলো কোয়েশ্চেন। ওকে, ফার্স্ট কোশ্চেনটা হলো যে প্রজেক্ট পেপারটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই আপনি যদি একটা ভালো প্রজেক্ট করেন, প্রজেক্ট কমপ্লিট করার পর সেটাকে প্রপার ওয়েতে প্রপার গাইডলাইন মেনটেন করে আপনি যদি কনফারেন্স বা জার্নাল অ্যাপ্লাই করেন, যদি এনাফ এটার যদি ক্রেডিবিলিটি থাকে, অবশ্যই সেটা অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ, এটা আমি বলতে পারি, বা ওটা প্রপার রিভিউ হয়ে আসলে অবশ্যই এটা অ্যাকসেপ্ট হওয়ার মতো হবে। যে কোনো প্রজেক্টই আমরা আসলে পেপারে বা কনফারেন্স বা জার্নাল পেপারে কনভার্ট করতে পারি প্রপার গাইডলাইন ফলো করে। প্রত্যেকটা জার্নাল বা কনফারেন্স আলাদা, যেমন আমরা IEEE বলি, IEEE আলাদা গাইডলাইন আছে কিভাবে একটা পেপার লিখতে হয়, কিছু মেথডস আছে। আমি জাস্ট র্যান্ডম কিছু লিখে দিলে তারা অ্যাকসেপ্ট করবে না, অবশ্যই সেটা প্রপার ফরম্যাটেড হতে হবে। সো হ্যাঁ, এটা অবশ্যই পসিবল। আর সেকেন্ড কোয়েশ্চেনটা বলা হচ্ছিল ফান্ডিং এর কথা। হ্যাঁ, অবশ্যই, হোয়াই নট। আপনি স্পন্সর যদি নিয়ে আসতে পারেন আপনার ওন প্রজেক্টের জন্য, আমরা কেন না করব? আপনার প্রজেক্ট ফান্ডিং এ আপনি স্পন্সর অ্যারেঞ্জ করতে পারছেন, এটা তো একটা বিগ ইস্যু, মানে এটা ইস্যু বলবো না, মানে এটা একটা বিগ অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি। এবং আমাদের ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট কিন্তু আসলে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, ক্যাপস্টোন প্রজেক্ট গুলো হয় ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, এবং ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আসপেক্টস অফ আ ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট। সো ইন দ্যাট কেস, যদি আপনি একটা ইন্ডাস্ট্রি রিলেটেড প্রবলেম বের করতে পারেন এবং ইন্ডাস্ট্রি যদি আপনার প্রবলেমের স্পন্সর হয়, সো এটা তো পুরোপুরি ইন লাইন উইথ দ্য অ্যাট্রিবিউট অফ ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট। হোয়াই নট? এটা তো খুবই ওয়েলকাম করার মতো একটা ইস্যু হবে। Another thing, for extra books or learning, can we open? আচ্ছা, এখানে আমি একটু সাজেস্ট করব, আপনারা সবচেয়ে ভালো হয় আমাদের লাইব্রেরির যদি অ্যাক্সেস নেন। আমাদের লাইব্রেরি
এনাফ রিসোর্সের ফ্রি অ্যাক্সেস আছে। আপনি শুধুমাত্র লাইব্রেরি মেম্বার, একটু কষ্ট করে একদিন যাবেন, মেম্বারশিপ নেবেন, একটা নাম্বার নেবেন, অনলাইন অ্যাথেনার একটা আইডি নেবেন, আপনি অনেক কিছু ওপেন অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং আইট্রিপলির ফাইলসগুলো লিগেল ওয়েতে আপনারা তখন বাসায় থেকেই নামাতে পারবেন। এই ধরনের ফ্যাসিলিটিস আমাদের লাইব্রেরিতে আছে। সো বেটার মানে লাইব্রেরির সাথে কমিউনিকেট করেন, এটা হচ্ছে বেস্ট। আর যেটা বললেন যে বুক, আসলে আমরা এখন ওয়ার্ল্ড এতটাই ডেভেলপ যে একটা বই যখন বের হয় তার ওই বইটার বের হতে হতে এনাফ রিসোর্স, লিটারেচার পেপার্স, মানে কনফারেন্স জার্নাল পেপার্স বের হয়ে যায় আরো আপডেটেড লেভেলে। সো এই জন্য ইঞ্জিনিয়ারিং এর অনেক অ্যাডভান্স নলেজ গুলোতে আসলে বইয়ের ব্যবহারটা দিন দিন কমে যাচ্ছে। রাদার আমরা লিটারেচার সার্ভে, রিসোর্স গুলো, টেকনিক্যাল ডকুমেন্ট গুলোকে বেশি প্রায়োরিটি দেই অনেক ক্ষেত্রে। তবে বই হচ্ছে ফান্ডামেন্টাল, বই যেগুলো আপনারা পড়ছেন এইগুলো হচ্ছে মেইন বুক হিসেবে, টেক্সট বুক হিসেবে এখনো রয়ে গেছে। তো তাই আমি যেটা সাজেস্ট করব, বইয়ের জন্য আসলে আমাদের ই বুক, আমাদের অলরেডি লাইব্রেরির জন্য কিছু ই বুক আমরা পাই, অনলাইনে আমরা অ্যাক্সেস করতে পারি, তো সেটার অ্যাক্সেস নেওয়াটা বেস্ট হবে। আর যদি মনে হয় যে আপনি আরো কিছু বই নামানোর প্রয়োজন, কিছু কিছু সাইট আছে যেগুলো থার্ড পার্টি সাইট, সেসব সাইট থেকে এনাফ বইয়ের পিডিএফ আমরা আসলে পেতে পারি। আমি সাজেস্ট করবো সেখান থেকে আপনার পছন্দনীয় বইগুলো খুঁজে দেখতে। যদি না পান দেন হয়তো বা আপনি লাইব্রেরিকে রিকোয়েস্ট করতে পারেন যে আমার এই বইটা পার্টিকুলার দরকার, অ্যাক্সেস দরকার। ঠিক আছে স্যার, আমি অ্যাকচুয়ালি মানে যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন স্যার, আমরা যখন একটা টপিক নিয়ে পড়াশোনা করি, যে জাস্ট লাইক পাওয়ার সিস্টেম নিয়ে যখন পড়ছি, যে পাওয়ার সিস্টেম বুক রিলেটেড একটা ড্রাইভ ফোল্ডার হবে স্যার। হ্যাঁ, তারপর এই ড্রাইভ ফোল্ডারটা নিয়ে আসলে এটা ডিপার্টমেন্টের এখতিয়ারে না, তো আমি এই জন্যই বলছিলাম যে লাইব্রেরির অলরেডি পাওয়ার সিস্টেমের বই আছে। আপনি জাস্ট কিওয়ার্ড সার্চ করলে আপনি সব পাওয়ার সিস্টেমের বইগুলো এক জায়গায় পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। সো আমরা যদি ওইটা আগে ট্রাই করি, যদি ওইটা মিট না করে সেক্ষেত্রে পার্সোনাল ওয়েতে আপনারা যেটা করতে পারেন, স্টুডেন্টরা মিলে একটা হাব তৈরি করলেন যে আমরা যেসব বই, অবশ্যই এখানে লাইসেন্সিং ইস্যু আছে, গুগল ড্রাইভ অনেক সময় এইসব বইগুলোর লাইসেন্সিং ইস্যু তৈরি করে, ড্রাইভ থেকে শেয়ার করতে অ্যাক্সেস অফ করে দেয়। এইসব কারণেই এই জিনিসগুলো আসলে করা হয় না, হ্যাঁ, লাইসেন্সিং ইস্যুস থাকে। দ্যাটস ওয়াই আমি আসলে লিগ্যাল ওয়েতে সাজেস্ট করবো লাইব্রেরির মাধ্যমে হেল্পটা নেওয়ার। যদি বই কোনোটা না পান সেটা লাইব্রেরিকে বলে অবশ্যই লাইব্রেরি সেটা অ্যারেঞ্জ করার ব্যবস্থা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। ধন্যবাদ স্যার। এরপরের প্রশ্নটা হলো, ইফ আই কমপ্লিট 100 plus credits but won't complete 2 prerequisite POT courses to start project, so can I good to go to start the project? হ্যাঁ, এটা তো বললাম, এটা হচ্ছে এক্সেপশনাল কেস, যে আমরা ট্রানজিশনাল টাইমে বেশ কিছু এক্সেপশনাল ডিসিশনও এই জন্য নিতে বাধ্য হয়েছিলাম প্রথম যাদের 100 কমপ্লিট হচ্ছিল না, অথবা 100 কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার প্রি রিকুইজিট কমপ্লিট না। সেসব ক্ষেত্রে আমি কি করব? সেসব ক্ষেত্রে অ্যাডভাইজারকে রিকোয়েস্ট করতে হয়, অ্যাডভাইজার প্রপার অথরিটিকে জানাবে, অথরিটি যদি ফিল করে দেন অথরিটি ডিসাইড করবে ওই পার্টিকুলার স্টুডেন্টদের জন্য কি ধরনের ডিসিশন নেওয়া যায়। এটা হচ্ছে মানে একটা অ্যাপ্রোচ, ফর্মাল অ্যাপ্রোচ। আর যেটা হচ্ছে এই ধরনের কেসগুলো ট্রানজিশন টাইমে আমরা অলরেডি অ্যালাউ করেছিলাম, বাট এবারের জন্য আমাদের এটা মানে যেহেতু এটা স্ট্রিক্ট রুল যে 100 ক্রেডিটস কমপ্লিট হতে হবে, দেন প্রি রিকুইজিট কমপ্লিট থাকতে হবে, সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত রুলস এর মধ্যেই বলতে চাচ্ছি, রুলস এর মধ্যেই আমরা জিনিসটাকে রাখতে চাচ্ছি। বাট হ্যাঁ, অবশ্যই এক্সেপশন কিছু বিষয় থাকতেই পারে, যেহেতু আমরা এখনো ট্রানজিশন টাইম পার করি নাই। সেক্ষেত্রে এই বিষয়গুলো অ্যাডভাইজারের সাথে শেয়ার করে প্রপার চ্যানেলের মাধ্যমে আসাটা হচ্ছে আমি এটা জাস্ট পার্সোনালি সাজেস্ট করব। ঠিক আছে, বাট এটার কোনো ডিসিশন আমি উইদাউট এনি পারমিশন দিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ স্যার। এরপরের কোশ্চেনটা হলো, ডু উই হ্যাভ এনি অপরচুনিটি অফ ইন্টার্নশিপ? আচ্ছা, এই ক্ষেত্রে ইন্টার্নশিপ অপরচুনিটি, এখানে বেশ কিছু টার্মস আসলে জড়িত। ইন্টার্নশিপ কি কোর্সের আন্ডারে কোনো ইন্টার্নশিপ, কি পার্সোনাল আমরা কয়েকজন মিলে করতে চাই, অথবা ইন্টার্নশিপটা
হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো জি স্যার, জি হ্যাঁ স্যার শুনতে জি জি পাচ্ছি। সরি, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছে। আমি জাস্ট কয়েকটা সেকেন্ড নিচ্ছি সেট আপ করে। শিওর স্যার। আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। জি জি স্যার। জি, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সো আই সরি, আমার ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আমরা মোবাইল দিয়ে জয়েন করতে হলো। যেটা বলছিলাম, যে কোয়েশ্চেনটা ছিল সম্ভবত লাস্ট কোয়েশ্চেনটা কি ছিল উপমা, যেটা নিয়ে ডিসকাস স্যার, করছিলাম? ইন্টার্নশিপের অপরচুনিটি। ইন্টার্নশিপ, রাইট। ইন্টার্নশিপের বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটা কোর্সের আন্ডারে যদি কোনো ইন্টার্নশিপ থাকে, সাপোজ একটা কোর্স, ওটার সাথে ইন্টার্নশিপ অ্যাটাচড আছে, এটা অবশ্যই ডিপার্টমেন্ট অথবা প্রপার চ্যানেলের মাধ্যমে পারমিশন নিয়ে ইন্টার্নশিপটা করার সুযোগ থাকে। কিন্তু যদি দেখা যায় কোনো কোর্সের আন্ডারে নেই, আপনারা পার্সোনালি ইন্টার্নশিপ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন ইন্টার্নশিপ অপরচুনিটি গুলো স্টুডেন্ট ক্লাবের মাধ্যমে, ওয়েক ক্ষেত্রে অনেক হেল্প করে আমাদের, এই চ্যানেলের মাধ্যমে আমরা স্টুডেন্টদের কাছে প্রোভাইড করি। আর যদি ব্যাপারটা এমন হয় যে না, আপনারা পার্সোনালি কেউ কেউ মিলে একটা ইন্টার্নশিপ অপরচুনিটি পেয়েছেন, আপনি ইন্টার্ন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডিপার্টমেন্ট চেয়ার প্রপার যে লেটার বা অ্যাপ্লিকেশন করার যে প্রসেস, এগুলোতে আপনাদের অবশ্যই হেল্প করবে। বাট কোনো একটা পার্টিকুলার কোর্স অফিসিয়াল ইন্টার্নশিপের অপরচুনিটি আমাদের ডিপার্টমেন্টে এখনো আমি যতটুকু বলতে পারি, আমি এখনো দেখিনি যেটা ইন্ট্রোডিউস হয়েছে কিনা, এটা সম্পর্কে আমার কাছে কোনো তথ্য এই মুহূর্তে নেই। ঠিক আছে? আচ্ছা স্যার, আপাতত আর কোশ্চেন নিয়ে একটু অপেক্ষা করি আমরা। ওকে, যাদের কোয়েশ্চেন আছে আপনারা চাইলে সরাসরি মাইক ওপেন করে কোয়েশ্চেন করতে পারেন। আই থিঙ্ক এটাও আমরা স্যার আমার নিতে একটা পারবো কোশ্চেন কোয়েশ্চেন। ছিল স্যার। জি রেদওয়ান বলুন। স্যার আমাদের ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টে স্যার গ্রুপ মেম্বার স্যার ম্যাক্সিমাম কতজন হতে হবে স্যার? এবং স্যার জি, আমাদের এটা 4 জন। ওকে স্যার। স্যার জি, বলুন। আমাদের ধরেন আমাদের ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টটা স্যার 3 সেমিস্টার জুড়ে স্যার আমাদের আউটলাইনে দেওয়া আছে স্যার। বাই চান্স স্যার Right. আমাদের এনি অফ দ্য গ্রুপ মেম্বার যদি স্যার কোনো এক্সট্রিম কন্ডিশন বা ড্রপ সেমিস্টার ড্রপ দেওয়ার মতো কন্ডিশন হয় স্যার, তখন স্যার এটা কি মানে সিচুয়েশনটা কি হবে বা কি করতে পারি আমরা স্যার তখন? আচ্ছা, এক্ষেত্রে আমার ধারণা 2টা বিষয় চলে আসতে পারে। এক হচ্ছে, সাপোজ স্টুডেন্ট সে ফার্স্ট সেমিস্টার ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট পি করলো, ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট ডি করলো, সে সিতে গিয়ে অসুস্থ হয়ে গেল। ওকে, হয়তো সিতে অসুস্থ হয়ে সে সি এর শেষে যখন প্রজেক্ট শোকেস হয়, তখন সে হয়তো সামহাও অ্যাটেন্ড করতে পারবে। অ্যাজ এটা আসলে টোটালি একটা টিম ওয়ার্ক, এবং এই কোর্সের অনেকগুলো আসপেক্টস আসলে রিলেটেড, ইন্টার রিলেটেড। আই থিঙ্ক যে পার্টিকুলার আসপেক্টসে সে অ্যাটেন্ড করতে পারেনি, ততটুকুই তার হ্যাম্পার হচ্ছে। আদারওয়াইজ অ্যাজ আ টিম গ্রুপ হিসেবে আই থিঙ্ক এটা আসলে একটা প্রজেক্ট কমপ্লিশনের দিকে আসলে চলে যাচ্ছে। এই সিনারিওটা পার্টিকুলার যদি আমি এই সিনারিওটা বলি, আমি জানি না এক্ষেত্রে আসলে স্টুডেন্টের জন্য গ্রুপের কোনো ইস্যুস হবে কিনা। একটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে না, সে হয়তো ওই কোর্সটা নিয়ে ড্রপ দিয়ে দিল বা সে কোর্সের সাথে নাই, সেক্ষেত্রে প্রভিশনটা আমার ধারণা এটা আবার তাকে নতুন করে শুরু করতে হবে। আমি যদি এটাকে একটা কোর্স হিসেবে চিন্তা করি, সাপোজ রেদওয়ান আজকে 221 কোর্সটা নিল, কিন্তু কোর্সটা নিয়ে সে ড্রপ করে দিল, হোয়াট শুড বি দ্য প্রভিশন? এই কোর্সটা কি সে কন্টিনিউ করবে পরের সেমিস্টারে, নাকি কোর্সটা আবার তাকে নতুন করে নিতে হবে? কোনটা হওয়া উচিত? স্যার আমার কোয়েশ্চেনটা ছিল স্যার, সাপোজ স্যার 2টা সেমিস্টার করে ফেলাম স্যার, পি এবং ডি স্যার, লাস্ট সেমিস্টারটা আমি স্যার টাইম মতো করতে পারতেছি না, আমার কোনো সমস্যা হলো স্যার, আমি সেটাই সেমিস্টারটা বললাম, আমি প্রথমে ওইটার অ্যান্সার দিলাম যে আপনার তো টিম হিসেবে, তাই না? যেহেতু 2টা অলরেডি করেছে, থার্ডটাতেও সে এনলিস্টেড আছে, সে হয়তো অ্যাটেন্ড করতে পারে নাই, সেটার প্রভিশন একরকম। আরেকটা হচ্ছে সে সিটাকে ড্রপ দিয়ে দিল, সে করবেই না, কন্টিনিউ করলোই না। একটা কোর্স যদি আমি কন্টিনিউ না করি, প্রভিশন কি হওয়া উচিত? কোর্সটাকে আবার রিটেক করা। এখন কোশ্চেন হচ্ছে, এটা কি শুধু সিটা রিটেক করবো, না একদম পি থেকে শুরু করে পুরোটা রিটেক করবো?
এই বিষয়ে অবশ্যই অ্যাডভাইজার এবং এটা আমাদের যে কমিটি আছে সেই সিচুয়েশনটা যদি অ্যারাইজ করে সেটা সলিউশন তখন কমিটি থেকে আসবে। এটা এই মুহূর্তে একটা ডিসিশন দিয়ে দেওয়াটা, কারণ এটার অনেকগুলো অ্যাসপেক্টস বা অনেকগুলো ইস্যুজ এটা ইন্টার রিলেটেড, তাই না? এই জন্য ডিরেক্ট এই ধরনের কনফ্লিক্টিং ডিসিশন আমি এই মুহূর্তে বলাটা খুব একটা সমীচীন হবে না। বেটার আমরা সিনারিওর জন্য ওয়েট করি। জি স্যার। স্যার এই আমাদের ফাইনাল ইয়ার প্রজেক্টে কি স্যার আমরা যদি মানে আমাদের গ্রুপ মেম্বাররা যদি স্যার আমরা চাই, আমরা কি স্যার 2 সেমিস্টারে শেষ করতে পারবো নাকি স্যার আমাদের না, এটা একদমই মানে ফান্ডামেন্টাল ইয়াটাই হচ্ছে ফাইনাল ইয়ার, ফাইনাল একটা বছর কাজ করবে, ঠিক আছে? তাহলে তো ফাইনাল ইয়ার আমরা নাও বলতে পারতাম, আমরা বলতাম ফাইনাল ডিজাইন প্রজেক্ট, ফাইনাল ইয়ার শব্দটা রাখতাম। ফাইনাল ডিজাইন প্রজেক্ট ইট মিনস 1 সেমিস্টার 2 সেমিস্টার হোয়াট এভার, মানে আপনার যে কোনো সময়ের মধ্যে করলেই হবে, ফাইনাল প্রজেক্ট হিসেবে কাউন্ট হবে। কিন্তু এখানে ফাইনাল ইয়ার বলা, দ্যাট মিনস একটা বছর আপনাকে কাজ করতে হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ঠিক আছে, গট ইট স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন আছে এটা রিলেটেড? স্যার আপাতত প্রশ্ন নেই, আমরা আরেকটু অপেক্ষা করি। কারো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি মাইক অন করে করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারো গ্রুপ নিয়ে ইস্যুজ হতে পারে যে সে বুঝতেছে না আমার ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টটা কি বা কিভাবে করব এত লম্বা সময় কাজগুলো। So হ্যালো স্যার। জি, শুনতে পাচ্ছি। আহনাব। জি স্যার, আমরা স্যার হচ্ছে যখন আর কি প্রজেক্ট সিলেক্ট করব আর কি বা টপিকটা সিলেক্ট করব, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আমরা মানে বেসিক্যালি কি বিষয়ে মাথায় রাখবো? মানে আমরা কি মানে যদি হচ্ছে সেই প্রজেক্ট রিলেটেড আমরা পেপার লিখতে চাই সেভাবে অ্যাপ্রোচ করব নাকি মানে কিভাবে অ্যাপ্রোচটা করলে সবচেয়ে বেটার? আচ্ছা, আমি তাহলে সরাসরি আমার প্রেজেন্টেশনে চলে যাই। আমি খুব বেশি সময় নেব না, আমি খুব ব্রিফলি কিছু কথা বলবো। আই হোপ আপনার এই প্রবলেম আইডেন্টিফিকেশনের যে লেকচারটা, এটা আমাদের ডিন স্যার নেন, এটা সবসময় ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট পি এর শুরুর দিকে লেকচারটা নেওয়া হয়। আমি ওনার ওই লেকচার থেকে কিছু কন্টেন্ট এক জায়গায় করেছি to give you some basic idea about how to choose a problem, how to identify a complex engineering problem, এই বিষয়টার জন্য। তাই আমার মনে হয় আমি স্লাইডটা চলে যাই, তাহলে আমরা হয়তো জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, আমার স্লাইডটা যদি দেখা যায় আপনারা একটু রেসপন্স করবেন কাইন্ডলি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। গুড, ঠিক আছে। আমি খুব বেশি সময় নিব না, এটা অনেক বড় স্লাইড। এই জিনিসগুলো এমনিতেই আপনারা কোর্সে করবেন, সো যারা আসলে কোর্সটা নিবেন তাদের জন্য যতটুকু দরকার আমি একটা এক্সাম্পল দেখাবো, আর কিভাবে আসলে জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হয় ওই বিষয়টা সম্বন্ধে একটু বলবো। তো আমি যদি খুব বেসিক ইয়াতে আসি, তো এখানে আমরা কোয়েশ্চেনগুলো দেখছিলাম যে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট কি, আমি কিভাবে গ্রুপ ফর্ম করব, যেটা বললাম যে কেউ মিলে গ্রুপ ফর্ম করতে পারবেন, কোনো সমস্যা নাই। টপিক কিভাবে চুজ করব, টপিক এটা আমি পাওয়ারে করতে চাই, ও কমিউনিকেশনে করতে চাই, হাউ অ্যাবাউট পাওয়ার কমিউনিকেশন মিলিয়ে একটা টপিক খুঁজে বের করি, আমি কমপ্লেক্স প্রবলেম খুঁজে বের করি। হাউ টু ম্যানেজ সুপারভাইজার, কোনো সুপারভাইজার আপনাকে ম্যানেজ করতে হবে না, এখানে সুপারভাইজারি বিষয়টাই নাই, এখানে একটা কমিটি থাকবে, আমরা এটাকে নাম দিয়েছি একাডেমিক টেকনিক্যাল কমিটি, এটিসি কমিটি। আমরা র্যান্ডমলি চুজ করে দিব যে কমিটি আপনার 1 বছর জুড়ে থাকতে পারে, কোনো ইস্যুজ না হলে বা কোনো ইস্যুজ হলে কমিটির 2-1 মেম্বার চেঞ্জও হতে পারে, সেটা ডিপেন্ড করবে আমাদের অ্যাভেলেবিলিটি, ফ্যাকাল্টি অ্যাভেলেবিলিটির উপর। সো এটিসি মেম্বার হচ্ছে আপনার অ্যাসেস করা, টুকটাক গাইড করা, বিভিন্ন বিষয়গুলো যে আপনাকে অ্যাড্রেস করতে হবে, ওই বিষয়গুলো হয়তো ওনারা আপনাদের সুপারভাইজ বা গাইড করবেন, বাট কোনো সলিউশন আপনাকে করে দিবে না। হ্যাঁ, আপনাকে হয়তো আইডিয়া দিতে পারে, টু সাম এক্সটেন্ট আপনি আটকে গেলে কোথাও হয়তো আইডিয়া শেয়ার করতে পারে, বাট মোস্টলি অ্যাসেসমেন্ট, গাইডলাইন মানে টাইমলাইনগুলো ঠিকমতো কাজ করছেন কিনা মার্কিং করা, এই বিষয়গুলো, ওভারঅল কমিউনিকেশন, এই বিষয়গুলো হচ্ছে ওনারা সুপারভাইজ করবেন আর কি, বাট কোনো সলিউশন আপনাকে করে দিবে না। এবং যেটা বলছিলাম হার্ডওয়্যার সফটওয়্যার অথবা যে কোনো সলিউশন এটা অ্যাকসেপ্টেবল, এটা হার্ডওয়্যারও হতে পারে, শুধু সফটওয়্যার বেসডও হতে পারে টু সাম এক্সটেন্ট, হ্যাঁ, মডেলিং এর ক্ষেত্রে।
এক্সপেন্স কিভাবে ম্যানেজ, এটা সেলফ, আমি যেটা বলছিলাম, যদি ডিপার্টমেন্টের একটা প্রভিশন এখানে আসে অবশ্যই এটার সুফল আপনারা পাবেন। ল্যাব ফ্যাসিলিটি নিয়ে অ্যান্সার দিয়েছি। টাইপস অফ প্রজেক্ট ডিফারেন্ট টাইপসের হতে পারে, এটা হাইব্রিড প্রজেক্ট হতে পারে, অলরেডি ডেভেলপড কোন একটা প্রজেক্ট হতে পারে। হ্যাঁ, সো এটা ডিপেন্ড করবে অ্যাট্রিবিউট গুলো তার মধ্যে আছে কিনা, সে কমপ্লেক্স কিনা। হোয়াট এভার দ্য প্রবলেম, হোয়াট এভার দ্য সলিউশন ইজ, এটাকে কমপ্লেক্স হতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন শর্ত। কিভাবে সিলেক্ট করব, ডিসকাশন করে সিলেক্ট করবেন। আপনাদের গ্রুপ মেম্বার যারা থাকবে সবাই মিলে সবচেয়ে বেস্ট যেটা হবে সেটাকে আপনারা চুজ করবেন। এখানে বেটার হচ্ছে ডিসকাশন, সবার মধ্যে কমিটমেন্ট বা সবার মধ্যে শেয়ারিংটা হচ্ছে খুব নেসেসারি। হ্যাঁ, কারণ এখানে আসলে আমি পাওয়ারে করব না কমিউনিকেশন করবো এটার কোনো ইম্পর্টেন্স নাই। এখানে ওভারঅল নলেজ গুলোকে একসাথে আমরা দেখতে চাই আর কি। হ্যাঁ, হোয়াট নিউ শুড আই ডু, কোনো নতুন কিছু করতে হবে এমন না, বাট নতুন আইডিয়াগুলো যদি নিয়ে আসা যায় একটা পুরোনো প্রজেক্টে, সেটা অবশ্যই অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, কত ক্রেডিট? 100 ক্রেডিট হতে হবে। অবশ্যই প্রি রিকুইজিট কোর্সগুলো আমি একটু পরে দেখাবো, সেগুলো লাগবে। মেজর কোর্সের সাথে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট সম্পর্ক আছে নাই, সেটা আমি বলছি। আপনার মেজর যদি কমিউনিকেশন, আপনি পাওয়ারের নিয়েও কাজ করতে পারেন, কারণ যেটা বললাম আপনার টিমে কেউ পাওয়ার থাকলেও হবে, কোনো সমস্যা নেই, না থাকলেও চলবে। ফান্ডামেন্টাল নলেজগুলো থেকে যে প্রবলেমটা সলিউশন করবেন সেটা যদি আপনার মেজরের সাথে না মিলে সমস্যা নাই, কারণ এটা সেলফ লার্নিং, একটা সেলফ বেসড প্রজেক্ট। সো আপনাকে পড়াশোনা করেই সলভ করতে হবে। দ্যাট মিনস ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং নলেজ আপনাকে দেওয়া হয়েছে ওই ক্রিটিক্যাল নলেজগুলোকে বুঝে নিজে সলভ করার মতো অ্যাবিলিটি তৈরি করার জন্য। হ্যাঁ, সেই বিষয়টা আমরা এখানে দেখি। অনেকে বলতেছিল যে লিটারেচার রিভিউ কিভাবে শিখবো, কিভাবে শুরু করব, কিভাবে ব্যাকগ্রাউন্ড স্টাডি করা যায়। সবচেয়ে ভালো হচ্ছে কোন একটা পার্টিকুলার টপিককে বিভিন্ন সাইটে সার্চ করা। যেমন আমি যদি কয়েকটা নাম বলি, খুব কমন প্ল্যাটফর্ম যেগুলো থেকে আপনি ব্র্যাকের স্টুডেন্ট হিসেবে এমনিতেই অনেক পেপার খুঁজে পাবেন। একটা হচ্ছে আপনার জিস্যুট দিয়ে আপনি একটা রিসার্চ গেট প্রোফাইল খুলবেন। রিসার্চ গেট প্রোফাইল খুলে আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা আছে তাদের সাথে ফলো দিতে পারেন। আদার বিশ্বের বিভিন্ন বড় বড় ফ্যাকাল্টি যারা বড় বড় রিসার্চার তাদেরকে ফলো করতে পারেন। আপনার ফিল্ডে কোন একটা পার্টিকুলার পেপার সার্চ করে পেলেন, ওই পেপারের অথরকে ফলো দিয়ে রাখতে পারেন, তার ফার্দার কাজগুলোকে আপনি সবসময় এখানে আপডেটেড অবস্থায় পাবেন। সো রিসার্চ গেট একটা বড় প্ল্যাটফর্ম, এখানে ওপেন অ্যাক্সেস অনেক রিসার্চ পেপার আপনি পাবেন। এবার ভালো কোয়ালিটিও আছে, খারাপ কোয়ালিটিও আছে, এটা খুঁজে বুঝে বের করে নিতে হয়। এরপর আপনি পেপার পড়তে চান IEEE এক্সপ্লোর, আপনি যদি ব্র্যাকের এথেনার পাসওয়ার্ড নিয়ে নেন, আপনি অনলাইনে অনেক পেপার ডাউনলোড করতে পারবেন। আপনি এলসভিয়ারের অনেক পেপার আপনি হয়তোবা ওখানে কিছু অ্যাক্সেস পাবেন, ওগুলো ডাউনলোড করতে পারবেন। গুগল স্কলারে অনেক ওপেন অ্যাক্সেস পেপার পাওয়া যায়, সেগুলো আপনি ওখান থেকে নামাতে পারবেন। থার্ড পার্টি সাইটের মধ্যে সাইহাব নামে একটা সাইট আছে, এখানে যে কোনো পেপারের DOI নাম্বার দিলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। সো এভাবে বিভিন্ন রিলিভেন্ট কিওয়ার্ড দিয়ে যে পেপারগুলো পাবেন, মোস্টলি রিসেন্ট পেপারগুলো, সাপোজ 3 or 5 ইয়ার্স এর মধ্যে যে পেপারগুলো পাবলিশড হয়েছে, এগুলো থেকে বেশ কিছু পেপার বাছাই করে আপনি হয়তো আপনার স্টাডির জন্য নিতে পারেন। এটা এমন না যে 100-200 হতে হবে, বেটার সবচেয়ে রিসেন্ট 5-7টা পেপার আপনি যদি কভার করেন আপনি এনাফ নলেজ পেয়ে যাবেন। ঠিক আছে, বেশিও হতে পারে। ডিউরেশন 1 বছর। হোয়েন শুড আই টেক FYDP? অবশ্যই FYDP 10 সেমিস্টারে আমরা সাজেস্ট করি, 10, 11, 12। বাট কেউ যদি তার সব প্রি রিকুইজিট গুলো শেষ করে ফেলে 9 সেমিস্টারে, সে চাইলে 9 সেমিস্টারও ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট নিতে পারে। অনেকের কোয়েশ্চেন থাকে, স্যার ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট নেওয়ার সময় কি অন্যান্য কত ক্রেডিট আমি হাইয়েস্ট নিতে পারবো? এটা অ্যাডভাইজারের সাথে আপনি ডিসকাস করে নিতে পারেন। আমি সাজেস্ট করবো আমাদের হাইয়েস্ট ক্রেডিট লিমিট যেটা বা নর্মালি যেটা আমরা নেই 12 ক্রেডিট আই থিঙ্ক মানে মোর দেন এনাফ যখন আপনার ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট থাকবে আর কি, সাথে এক্সট্রা ক্রেডিট না নেওয়াটাই ভালো। হ্যাঁ, অনেকে থাকে যে আরো 2-4টা ক্রেডিট বেশি নিতে চায়, ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো না নেওয়াই ভালো, যেহেতু এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, টিম ওয়ার্কের ব্যাপার আছে। বেটার স্ট্রেস রিলিফ অবস্থায় থাকাটা হচ্ছে আমি সাজেস্ট করবো আর কি। তো যেটা বলছিলাম যে আমাদের ইঞ্জিনিয়ারিং এ, আমি খুব ব্রিফলি বলবো, এখানে অনেক কথা, এত কথা আমি বলবো না, সহজ করে বোঝানোর জন্য যদি বলি, আমাদের একটা ওভারঅল যে কোর্স, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কোর্সে আমাদের যে প্রোগ্রামটা, বিশেষ করে সাপোজ আমরা হচ্ছে ট্রিপলি প্রোগ্রামের স্টুডেন্ট, তো আমাদের প্রোগ্রামে হয়তো কিছু প্রোগ্রাম আউটকাম থাকবে। ঠিক আছে, তো সেই প্রোগ্রাম আউটকাম গুলো, কতগুলো প্রোগ্রাম আউটকাম, সেটার একটা আইডিয়া আমরা দেখছিলাম এখানে। এখানে টোটাল 12 প্রোগ্রাম আউটকাম আছে। এই প্রোগ্রামগুলো হচ্ছে ট্রিপলির
সাপোজ আমাদের যে প্রোগ্রাম বা ইসি যে প্রোগ্রাম সেগুলোর প্রোগ্রাম আউটকাম। কি কি জিনিস আমাদের আসলে প্রোগ্রাম আউটকামের সাথে আছে? ইঞ্জিনিয়ারিং নলেজ, আপনি যে ইঞ্জিনিয়ারিং কোর্স এতগুলো পড়ছেন এই নলেজটা দরকার। এই পুরো বিএসসি ইন ট্রিপলি পাস করার পর এই জিনিসগুলো আপনি আসলে আউটকাম হিসেবে পাবেন এই ট্রিপলি কোর্স থেকে, বিএসসি ইন ট্রিপলি কোর্স থেকে। কি কি আছে? ইঞ্জিনিয়ারিং নলেজ আছে, প্রবলেম অ্যানালাইসিস, একটা প্রবলেমের সলিউশন ডেভেলপমেন্ট করা, রিসার্চ ইনভেস্টিগেশন করা, বিভিন্ন রকম টুল ইউসেজ শেখা, সোসাইটি এবং ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন এথিক্যাল বিষয়গুলো দেখা, এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া, এথিক্স সম্পর্কে পাওয়া, টিম ওয়ার্ক, কমিউনিকেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফিন্যান্স, লাইফ লং লার্নিং। অর্থাৎ এই 12টা আউটকাম আমি একটা প্রোগ্রাম থেকে পাবো। এখন এই আউটকামগুলোর মধ্যে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট কিভাবে ঢুকলো? দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং নলেজ বলি, মডার্ন টুল বলি, কমিউনিকেশন বলি, এই সবগুলো আউটকামকে কিভাবে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট এর ভেতরে আমি ইনক্লুড করালাম, অর্থাৎ ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট দিয়ে কিভাবে আউটকামগুলো আমি পেতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিজাইনের টার্গেট। তো এখন আমরা যেটা করছি যে এই প্রোগ্রাম আউটকামগুলোকে জাস্ট কি বলে, আমরা যদি পেতে চাই ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট দিয়ে, তাহলে দেখতে হবে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের কোর্স লেভেলের আউটকামগুলো কি কি। একটা হচ্ছে কি প্রোগ্রাম আউটকাম, ট্রিপলি প্রোগ্রাম থেকে কি পাচ্ছি, 12টা আউটকাম পাচ্ছি আমি। এখন ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট হচ্ছে একটা কোর্স, পার্টিকুলার কোর্স। এই একটা কোর্স দিয়ে আমি এতগুলো আউটকাম কিভাবে আইডেন্টিফাই করবো বা কিভাবে আমি ফিল আপ করবো, তাই না? এটা একটা কোয়েশ্চেন আসে। তো আমরা যেটা করি ফাইনাল ডিজাইন প্রজেক্টের 3টা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন এবং প্রপোজাল স্টেজ। এখানে আমরা মেইনলি প্রবলেমটার উপরে জোর দিব, প্রবলেমটা খুঁজে বের করব, সেটা সম্বন্ধে কিছু অ্যাসেসমেন্ট করব, দেন ওখান থেকে আমরা আসলে একটা প্রজেক্ট প্রপোজাল দিব। আর যেটা হচ্ছে যে সেকেন্ড স্টেজ, যেটা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এবং থার্ড স্টেজ হচ্ছে ভ্যালিডেশন এন্ড প্রজেক্ট কমপ্লিশন। তার মানে সেকেন্ড স্টেজে আমরা ডিজাইন, ডেভেলপমেন্ট, টুল দি অ্যানালাইসিস, সিমুলেশন, হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন এই কাজগুলো করে ফেলবো। থার্ড সেমিস্টারে এসে হয়তো টেস্টিং, কিছু মডিফিকেশন, ফাইনাল প্রজেক্টটা রিপোর্ট দেওয়া, এই জিনিসগুলো আমরা করব। তো এখন আমাদের যেটা বলছিলাম, একটা এটিসি আমরা নিজেরা অ্যাসাইন করে দিব, গ্রুপটা আপনারা নিজেরা ফর্ম করবেন। যারা একান্ত ফর্ম করতে পারবেন না আমাদেরকে জানালে আমরা অন্যান্য টিমের সাথে কিভাবে এটাকে কোলাবোরেট করে অ্যারেঞ্জ করা যায় আমরা ওই হেল্পটা আপনাদেরকে করব। সো আমাদের কমিটি হচ্ছে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট কোঅর্ডিনেশন সাব কমিটি। এই কমিটি এই কাজগুলো কোঅর্ডিনেট করে সব, এবং যে কোনো কোয়েরিজ ওভার দ্য ইয়ার আপনি প্রজেক্ট করার কালীন সময় যে কোনো প্রবলেম ফেস করবেন। অনেক স্টুডেন্টরা যেটা করে কমিউনিকেট করে না, এটা খুব ভুল একটা ধারণা। আপনাদের অবশ্যই প্রপার টাইমে কমিউনিকেট করতে হবে আমাদের সাথে, এটিসির সাথে তো অবশ্যই, এবং যে কোনো বিষয়ে আমাদের সাথে আপনারা এনি টাইম কমিউনিকেট করতে পারবেন, এবং এটা করাটার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। যে কোনো ইস্যুজ ফেস করলে আমাদেরকে আপনারা রিচ করবেন, ঠিক আছে? সো জেনারেল গাইডলাইন যেগুলো বলছিলাম, একটা এটিসিতে 3জন মেম্বার থাকতে পারে। একজন চেয়ার থাকবেন যিনি ফ্যাকাল্টি অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন, 2জন মেম্বারের মধ্যে ইন্ডাস্ট্রি মেম্বারও থাকতে পারে, ফ্যাকাল্টি মেম্বারও থাকতে পারে, এটা আমরা ঠিক করে দিই। এবং 4জন মেম্বার থাকতে হবে স্টুডেন্টদের সাইড থেকে, তারা নিজেরাই ফর্ম করতে পারবে, এটা তারা নিজেদের মতো করে ফর্ম করতে পারবে, কোনো সমস্যা নাই। ম্যাক্সিমাম কাজই তাদের সব নিজেদের করতে হবে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গাইডলাইন। এবং প্রজেক্ট রিলেটেড কস্ট, প্রোটোটাইপের জন্য যেটুকু কস্ট প্রয়োজন আপনারা বেয়ার করবেন। ভার্সিটির যদি কোনো প্রভিশন থাকে অবশ্যই ভার্সিটি সেটা আপনাদের প্রোভাইড করবে। টিম উইল সাবমিট ডেলিভারেবলস প্রেজেন্টেশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রজেক্ট করার সময় প্রত্যেক সেমিস্টারে স্টুডেন্টরা যেটা ফিল করে যেটা তো কোর্সের মতো, আচ্ছা একটু ঢিলামি করি, বাট এটা এখানে করা যাবে না। এখানে পুরো একটা রুটিন উইকলি আপনাকে আপডেট, অথবা এটিসি কনসালটেশন, অথবা ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট কমিটির সাথে কনসালটেশন, অথবা ক্লাস, এটা একটা কোর্সের মতো আপনাকে কন্ডাক্ট করা হবে। উইকলি 3 আওয়ার্সের স্লট থাকবে যে কোনো একটা দিনে, ওইটা ক্লাস টাইম। ওই ক্লাস টাইমে আপনাকে ক্লাসে আসতে হবে, অ্যাটেন্ড করতে হবে, ক্লাসগুলো করতে হবে। কমিটির এটিসি কনসালটেশন থাকলে এটিসির কনসালটেশন নিয়ে ওনার সাথে যোগাযোগ করে কমিটির সাথে বসতে হবে, এবং এগুলো প্রত্যেকটা ডকুমেন্টেড হতে হবে। এখানে ডকুমেন্টেশনের এবং ম্যানেজমেন্টের ভূমিকা অনেক বেশি। পুরা রিয়েল লাইফ প্রজেক্ট যখন একটা স্টুডেন্ট বা একটা ইঞ্জিনিয়ার করে, সেখানে যেভাবে মেনটেন করা হয় এখানে অনেকটা সেম ভাবে আমরা সেই জিনিসটা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করি। আচ্ছা, এবার আস্তে আস্তে কি কি কোর্স নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজমেন্টের এবং অ্যাকাউন্টিং এর যে ভূমিকা, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর অনেক বেশি। অর্থাৎ বাজেট করার ব্যাপার আছে, বাজেট অ্যাসেস করার ব্যাপার আছে, আমি যে ম্যানেজ করব আমার টাইম লাইন, আমার পুরো প্রজেক্ট কিভাবে শেষ করব, ওয়ার্ক ফ্লো প্রসেস, এই যে বিষয়গুলো এগুলো অবশ্যই দরকার। এর সাথে
ইঞ্জিনিয়ারিং যে নলেজগুলো, বিশেষ করে ফান্ডামেন্টাল কিছু নলেজের যে কোর্সগুলো, এই কোর্সগুলো অবশ্যই করতে হবে। এই কোর্সগুলো করা থাকলে আপনি যে কোনো কমপ্লেক্স প্রবলেম সলিউশনে এনাফ নলেজ আপনার হয়ে যাবে। সো এই রিকুইজিটগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবার আসি, একটু আগে বলছিলাম যে প্রোগ্রাম আউটকাম, মানে একটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আমি যদি কমপ্লিট করি 12টা আউটকাম আমরা পাই। কি কি আউটকাম, আমি আবার যদি একটু কিওয়ার্ডগুলো দেখি, এখানে আমাদের আউটকামগুলো হবে ইঞ্জিনিয়ারিং নলেজ, প্রবলেম অ্যানালাইসিস, ডিজাইন ডেভেলপমেন্ট অফ সলিউশন, ইনভেস্টিগেশন, মডার্ন টুল ইউসেজ, ইঞ্জিনিয়ার সোসাইটি, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি, ইথিক্স, টিমওয়ার্ক, কমিউনিকেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, লাইফ লং লার্নিং। আমি যদি একবার করে এটার সবগুলোর উদাহরণ বলি, ইঞ্জিনিয়ারিং নলেজ আপনারা অলরেডি ফান্ডামেন্টাল যে কোর্সগুলো করছেন, যে নলেজ গ্যাদার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, সেটা। প্রবলেম অ্যানালাইসিস, যে কোনো একটা প্রবলেম যদি আপনাকে দেওয়া হয়, এটা অ্যানালাইসিস করার অ্যাবিলিটি আপনার আছে কিনা। ডিজাইন বা সলিউশন ডেভেলপ করা, একটা প্রবলেম পেলেন, প্রবলেমের কতগুলো সলিউশন থাকতে পারে, এগুলোকে অ্যাসেস করে বেস্ট সলিউশন বের করে নিয়ে আসা। ইনভেস্টিগেশন, রিসার্চ পেপার, এগুলো থেকে প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায় সেটা ইনভেস্টিগেট করার যে ওয়ে, সেটা আপনার সেই যে নলেজটা আপনি পেলেন কিনা। মডার্ন টুল, সফটওয়্যার টুল হতে পারে, হার্ডওয়্যার রিলেটেড বিভিন্ন টুলস আছে, সফটওয়্যার সিমুলেশন টুলস আছে, সেগুলো। ইঞ্জিনিয়ার এন্ড সোসাইটি, প্রফেশনালিজম, প্রফেশনাল প্র্যাকটিসেস, এগুলো আসতে পারে। এনভায়রনমেন্টাল অ্যান্ড সাস্টেনেবিলিটি, আপনার যে প্রবলেম যেগুলো আপনি সলিউশন করেন প্রফেশনালি, সেগুলোর ক্ষেত্রে আপনি এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি ইস্যুটাকে প্রায়োরিটি দিচ্ছেন কিনা, এথিক্যাল প্রায়োরিটি দিচ্ছেন কিনা, আপনার মোরাল গ্রাউন্ড আছে কিনা, আপনার টিম ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল অথবা টিমে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা, বা আপনি খুব কমফোর্ট কিনা এই ব্যাপারগুলোতে, আপনি প্রপার ওয়েতে সবার সাথে কমিউনিকেট করার যে কমিউনিকেশন স্কিল সেটা আপনার আছে কিনা, প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যালিবার ম্যানেজ করার যে একজন ম্যানেজারের যে ভূমিকা সেটা আপনি মেনটেন করতে পারছেন কিনা, বা ফিনান্সিয়াল বাজেটিং, এই ধরনের ইস্যুগুলো, টেন্ডার, এই ধরনের ইস্যুগুলো আপনি ডিল করতে পারছেন কিনা রিয়েল লাইফে। অ্যান্ড লাইফ লং লার্নিং, এমন কোনো লার্নিং যেটা আপনার সারা জীবনেই হয়তো বা কোনো না কোনো কাজে দিচ্ছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটা প্রোগ্রামে আপনি পাচ্ছেন কিনা। আর আমরা কি করব, ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট কোর্সে এমন কিছু আউটকাম সেট করব কোর্স লেভেলে, যেটা কিনা এই 12টা প্রোগ্রাম আউটকামকে সামহাউ কভার করে। সেটা কি, সেখানে আমরা দেখব যে বেশ কিছু কোর্স আউটকাম আছে। এখানে কোর্স আউটকাম গুলো আমরা এক এক সেমিস্টারে কভার করব। তো শুরুতে আমি যদি বলি শুধুমাত্র ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট প্রথম সেমিস্টার পি, সেক্ষেত্রে দেখেন CO 1, 2, 3, 4 4টা কোর্স আউটকাম আছে। প্রথমটাই কি, আমি শুরুতে বলছি, প্রবলেম আইডেন্টিফাই করা। প্রবলেম আইডেন্টিফাই করার ক্যাপাবিলিটি আপনার আছে কিনা, ওইটার অবজেক্টিভ, রিকোয়ারমেন্ট, স্পেসিফিকেশন গুলো সেট করতে পারছেন কিনা, ওইটার সোশ্যালি কোনো ইম্প্যাক্ট আছে কিনা। ইম্প্যাক্টের লেভেল হতে পারে সোসাইটি, হেলথ, সেফটি, লিগ্যাল, কালচারাল। যেমন আমি হয়তো একটা ওয়েদার স্টেশন সেট আপ করলাম, এটা ওই রিজিয়নের সোসাইটির ক্ষেত্রে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতেছে। হতে পারে যে ওই ওয়েদার স্টেশন থেকে ওই এলাকার কৃষকরা অনেক বেনিফিট পাচ্ছে, প্রপার ওয়েতে তারা সিড তারা রো করতে পারছে, তারা হয়তো বা প্রপার টাইমিং বুঝে ইরিগেশন করতে পারছে, এটা কিন্তু সোসাইটি একটা বেনিফিট পাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে এই ইম্প্যাক্ট গুলো অ্যাসেস করা, এই যে আমি যে উদাহরণটা দিলাম, এইভাবে যদি আপনি প্রত্যেকটা ইম্প্যাক্ট অ্যাসেস করতে পারেন, সেটা আমরা দেখবো। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, ওই প্রজেক্টে এনভায়রনমেন্টাল কোনো ব্যাড অর গুড ইম্প্যাক্ট আছে কিনা, সেটা আপনি সলিউশন করার ক্ষেত্রে মাথায় রাখছেন কিনা। তো ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট প্রথম সেমিস্টারে আমরা এই বিষয়গুলো দেখছি। তেমনি ভাবে আরো 4টা জিনিস আছে, যেমন CO 11, 13, 14, 15। প্রথম সেমিস্টারে আমরা দেখব প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল আপনার আছে কিনা, অর্থাৎ আপনি কোনো প্ল্যান দিতে পারছেন কিনা, যে প্ল্যানের মাধ্যমে আপনি দেখাচ্ছেন 1 বছরে সাকসেসফুলি কিভাবে প্রজেক্টটা কমপ্লিট করা সম্ভব। কোনো একটা পার্টিকুলার চার্টে, বা আমরা বলি গ্যান্ট চার্ট বলি, এই ধরনের চার্টগুলো দেখায় আপনি যদি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট করার ক্যালিবার দেখাতে পারেন, আমরা ধরে নিব আপনার ওই স্কিলটা আছে। তেমনিভাবে হয়তো বা ইথিক্স অ্যান্ড নর্মস এর ক্ষেত্রে কোনো প্র্যাকটিস, এমন কোনো প্রফেশনাল প্র্যাকটিস যেটা হয়তো বা আপনি দেখছেন যে এই প্রজেক্ট সলভ করতে প্রয়োজন, আপনি হয়তো সেটা অ্যাপ্লাই করছেন নিজের থেকে, আপনি হয়তো সেটা বের করে টিমের মাধ্যমে বের করে এটা অ্যাপ্লাই করলেন। এই ধরনের নলেজ যদি অ্যাপ্লাই করতে পারেন, সেটা খুবই ভালো। সেক্ষেত্রে আমরা হয়তো বা এটা প্রফেশনালিজমের সাইড থেকে চিন্তা করতে পারি। এথিক্যাল কোনো অ্যাপ্রোচ আছে কিনা, যেমন একটা প্রজেক্ট করলেন যেটাতে কেমিক্যাল রিকোয়ার্ড হয়তো বা, সেটা তো অবশ্যই এথিক্যাল কমিটির অ্যাপ্রুভাল লাগবে, আমি এটা ইউজ করাটা ইথিক্যাল কিনা এই বিষয়টা জানতে হবে। তো ওই বিষয়গুলো আপনি অ্যাড্রেস করতে পারছেন কিনা, এগুলো আমরা দেখবো। তেমনিভাবে টিম ওয়ার্ক দেখবো, কমিউনিকেশন স্কিল, ডিফারেন্ট লেভেলে কমিউনিকেশন স্কিল হতে পারে, যেমন আপনার সাথে ফ্যাকাল্টি, আপনার সাথে স্টেক হোল্ডার যারা প্রজেক্টের সাথে রিলেটেড, যারা প্রজেক্টে অ্যাকচুয়ালি বেনিফিট পাবে, অথবা এমন কোনো পার্সন যারা হচ্ছে কনসালটেন্ট, এই ফিল্ডে এক্সপার্ট, তাদের
তাদের নলেজগুলো নেওয়া, এই যে এই ওভারঅল যে কমিউনিকেশন এবং নিজেদের সাথে নিজেদের কমিউনিকেশন, এই সব কিছু এখানে প্রায়োরিটি পাবে। এগুলো অ্যাসেস করার আলাদা আলাদা টুল আছে, আলাদা আলাদা ফর্ম আছে, আমরা ওইগুলো দেখে দেখে এইগুলো মার্কিংগুলো আমরা কমপ্লিট করি। তেমনি ভাবে আপনি যখন সেকেন্ড সেমিস্টারে যাবেন আপনার আরো নতুন কিছু সিও আসবে, যেমন ডিজাইন আসবে। ডিজাইন মানে আপনি যে প্রবলেমটা সলিউশন করতে চাচ্ছেন, যে প্রপোজালটা দিলেন, সেই সলিউশনে কতগুলো ডিজাইন থাকতে পারে, মাল্টিপল ডিজাইন থাকতে পারে। সলিউশন কয়টা হতে পারে, মাল্টিপল সলিউশন হতে পারে। আমি কি সব সলিউশন করব? আমি সব সলিউশন অ্যাসেস করে হয়তো একটা সলিউশন নিতে পারবো, একটা হয়তো ফাইনাল ডিজাইন সলিউশন নিলাম, ওই সলিউশন অনুযায়ী আমি পুরো পারফরমেন্স স্টাডিটা দেখালাম, আউটপুট গুলো দেখালাম, তাই না? তো এই যে ডিজাইন করা, মাল্টিপল ডিজাইন দেখানো বা অল্টারনেটিভ ডিজাইন দেখানো, তারপর হচ্ছে এই ডিজাইনগুলো পারফরমেন্স ইভালুয়েট করা, পারফরমেন্স ইভালুয়েশন করে রেজাল্টস, এক্সপেক্টেড রেজাল্টস পাচ্ছি কিনা সেটা দেখা, পরবর্তীতে হয়তো ডি এর পরে সিতে যখন যাব এগুলোর মডিফিকেশন যদি লাগে, টেস্টিং লাগে, সেগুলো করা। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো আমরা সেমিস্টার ওয়াইজ আমি এখানে কালার করে দেখাচ্ছিলাম যে কোন সেমিস্টারে আমরা কোনটা করব এরকম। তো এখানে মোটামুটি 15টা কোর্স আউটকাম আছে। খেয়াল করে দেখবেন এই প্রত্যেকটা কোর্স আউটকাম কোনো না কোনো ভাবে একটা প্রোগ্রাম আউটকামের সাথে জড়িত। যেমন আমরা যদি একটু দেখি এখানে, এই যে CO1 প্রবলেম আইডেন্টিফাই, এটা একটা লাইফ লং লার্নিং, অর্থাৎ আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে রিয়েল লাইফে গিয়ে যে কোনো একটা কমপ্লেক্স প্রবলেম আইডেন্টিফাই করতে পারছেন কিনা, এই যে গুণটা, এটা কিন্তু সারা জীবনই আপনার থাকবে যদি আপনি ইঞ্জিনিয়ারিং এই ডিগ্রিটা পেয়ে যান, ক্যালিবারটা বা এই প্র্যাকটিসটা যদি আপনার করা হয়ে থাকে। হ্যাঁ, তখন আমরা এটাকে বলছি লাইফ লং লার্নিং। তার মানে একটা জিনিস দেখেন, একটা কোর্স আউটকাম সামহাও একটা প্রোগ্রাম আউটকামের সাথে এখানে রিলেটেড আছে। দ্যাট মিনস ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের 15টা কোর্স আউটকাম আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রির যে প্রোগ্রাম আউটকাম আছে 12টা, এর সাথে কোনো না কোনো ভাবে জড়িত। তার মানে এটা যদি আপনি করেন, ব্যাচেলর ডিগ্রির যে প্রোগ্রাম আউটকাম সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছি? সো এইভাবে এই জিনিসগুলো কিন্তু আসতেছে। এগুলো বোঝার দরকার কেন? এই কিওয়ার্ড গুলো যখন মাথায় থাকবে, আপনি পুরো ডিজাইনটা সাজাতে, অ্যানালাইসিসের সময় বা পুরো প্ল্যানিং এর সময় এটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। আচ্ছা, এবার আসি আরেকটা বিষয়। এতক্ষণ যা বলছি এগুলো হচ্ছে কোর্স আউটকামের সাথে কিভাবে একটা ডিগ্রির প্রোগ্রাম আউটকাম গুলো জড়িত। এখন আমি বলবো আমাদের যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বা ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের যে প্রবলেম, সেটার কি কি কিওয়ার্ড আছে যেটা দিয়ে আমি আসলে বুঝবো যে এটা একটা কমপ্লেক্স প্রবলেম, অথবা আমি বুঝবো এই প্রবলেমটা আমি আমার ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের জন্য চুজ করতে পারি। তো সেটার কিছু কিওয়ার্ড গুলো আগে দেখি, তারপর একটা এক্সাম্পল দেখাই। আমি হয়তো 10 মিনিটস টাইম নিব। প্রথমে আমাদের জানতে হবে কি কি নলেজ আমার দরকার একটা কমপ্লেক্স প্রবলেম আইডেন্টিফাই করা বা সলভ করা, যাই করি না কেন এটার জন্য কিছু নলেজ লাগবে। কে দিয়ে আমরা বুঝাবো নলেজ। কে এর 8টা টাইপ কিওয়ার্ড আছে। কি কি কিওয়ার্ড আছে? যেমন ধরেন ন্যাচারাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট নলেজ, ইঞ্জিনিয়ারিং ডিজাইন নলেজ, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, কম্প্রিহেনশন, রিসার্চ লিটারেচার। এই যে নলেজের অনেকগুলো লেভেল, এই লেভেল দিয়ে আমরা একটা জিনিস বুঝতেছি, কোন একটা প্রবলেম যদি আমাকে দেওয়া হয়, ফান্ডামেন্টালি ওই প্রবলেমটা যদি ম্যাথ বেসড হয়, অবশ্যই K2 নলেজটা আপনার লাগবে ম্যাথ সলভ করার জন্য। যদি সেটা সামহাও ইঞ্জিনিয়ারিং পাওয়ার সিস্টেমের সাথে রিলেটেড হয়, অবশ্যই ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল পাওয়ারের নলেজ লাগবে, আদারওয়াইজ সলভ করা যাবে না। ইভেন ওইটাতে শুধুমাত্র পাওয়ার সিস্টেমই না, হয়তো বা এমন একটা নলেজ আছে যেই নলেজটা পাওয়ার কমিউনিকেশনের সাথে মিক্স আপ, তখন আপনাকে একটু স্পেশালাইজড নলেজ লাগবে। সাপোজ আইওটি, এটা হচ্ছে স্পেশালাইজড নলেজ আপনার হয়তো অ্যাপ্লাই করতে হচ্ছে। তারপর ডিজাইন লেভেলের নলেজ লাগবে, অর্থাৎ আপনি একটা প্রবলেমের সলিউশন করতে গিয়ে ডিজাইন করতে হবে, তো ডিজাইনের অ্যাসপেক্টস গুলো আপনার জানা লাগবে। প্র্যাকটিস, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের প্রবলেমগুলো কিভাবে সলভ করে সেটা জানা লাগবে, তাহলে ইঞ্জিনিয়ারিং ডিজাইনের নলেজ তখন লাগবে। তার মানে আমরা একটা জিনিস বুঝতেছি, একটা প্রবলেমে মাল্টিপল এই নলেজ প্রোফাইলের ভ্যালু থাকতে পারে, হয়তো বা K2 থাকলো, K3 থাকলো, K4 থাকলো, K5 থাকলো, থাকতে পারে, আমি জানি না কোনটা থাকবে। এই যে থাকার ব্যাপারটা, এইটা গিয়ে আমরা একটু কনসাইজ করে নিয়ে আসছি কমপ্লেক্স প্রবলেমের। যখন আমরা ডিফাইন করি একটা কমপ্লেক্স প্রবলেম কিরকম, সেই ডেফিনেশনের মধ্যে এটাকে আমরা কনসাইজ করে নিয়ে আসছি, আমরা খুব স্পেসিফাই করে দিচ্ছি যে কোন নলেজ প্রোফাইলগুলো কোথায় থাকবে। যেমন আমি যদি একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং আইডেন্টিফাই করতে চাই, আমাকে জানতে হবে একজন ইঞ্জিনিয়ার কি কি ধরনের প্রবলেম ফেস করে তার রিয়েল সিনারিওতে। যেমন ধরেন সে হয়তো ফেস করে একটা প্রবলেম যেটা কিনা ওয়েল ডিফাইন্ড না, তাকে হয়তো হুট করে একটা প্রবলেম দেওয়া হলো, সে হয়তো জানেও না প্রবলেমের ব্যাকগ্রাউন্ড কি। এই প্রবলেমের সাথে অনেক স্টেক হোল্ডার জড়িত থাকতে পারে। আমি একটা ফটোভোল্টিক পাম্প সেট আপ করবো বাড়িতে, জমি হচ্ছে আরেকজনের, সেই লোক আমাকে যদি বলে জমি বেশি নষ্ট করা যাবে না, তাহলে তো সেই স্টেক হোল্ডার আমাকে একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে ফেলে দিল।
যে আমার জমি বেশি খরচ করা যাবে না, আমি এই অল্প জমিতে কিভাবে বেশি পাওয়ারের প্যানেল সেট আপ করতে পারবো, আমাকে তো একটা কনস্ট্রেইন দিয়ে দেওয়া। এই যে স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, এগুলা আমাদের ফেস করতে হয় ইঞ্জিনিয়ারদের। তারপর বাউন্ডেড কনস্ট্রেইন থাকে, বাজেট ফিক্সড করে দিলাম, এই টাকার মধ্যে শেষ করতে হবে, আমি আর বেশি দিতে পারবো না, কিন্তু আপনার হয়তো প্রপার ডিজাইন করলে আরো বেশি টাকা লাগে, তো কিভাবে আপনি মিটিগেট করবেন? আপনার আনসার্টিন ইস্যুজ অনেক চলে আসতে পারে, হয়তো পলিটিক্যাল একটা ইস্যুস চলে আসলে আপনি জানেনই না এটার সাথে যে পলিটিক্যাল ইস্যুস রিলেটেড। মোস্টলি ওপেন এন্ডেড, মানে এই প্রজেক্টটা যে সলভ করবেন আপনার কোনো নলেজই নাই, হয়তো আপনাকে নলেজটা গ্যাদার করে টেকনিকটা আয়ত্ত করে আপনাকে সলভ করতে হবে, এবং টোটালি ওপেন মানে আপনি নিজে করবেন। ওপেন এন্ডেড বোঝানো হচ্ছে আপনি নিজে সলভ করবেন প্রবলেমটা, তাই না? এবং অনেকগুলো সলভ টেকনিক থাকতে পারে, এক্সিস্টিং অনেকগুলো মেথডস মার্কেটে থাকতে পারে। তো এইভাবে আমরা দেখি যে এই যে কথাগুলো, এই কথাগুলোকে যদি আমি একটু টেবিল ফরম্যাটে নিয়ে আসি, এইটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স প্রবলেম আইডেন্টিফাই করার কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো যদি কারো উদাহরণগুলো দিয়ে যদি বোঝানো যায় যে P1 থেকে P7 মানে কি, এবং P1 ছাড়া বাকিগুলো থেকে যদি দুইটা বা তিনটা ওই প্রবলেমে থাকে, দুইটা বা তিনটা অ্যাট্রিবিউট যদি প্রবলেমে থাকে উইথ P1, সাপোজ P1 আছে, P3, P4, P5 আছে, তাহলে আমরা বলতে পারবো সেটা একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এখন কিভাবে বলতে পারবো সেই উদাহরণ দেখানোর আগে এই কিওয়ার্ডগুলো একটু বলে নিই। কিওয়ার্ডগুলোর মধ্যে আছে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড। নলেজ রিকোয়ার্ড মানে যেই ধরনের নলেজগুলো এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটাকে সলভ করার জন্য প্রয়োজন, সেটাকে আমি বলতেছি ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড। এটা মাস্ট, যে কোনো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমে এই জিনিসটা থাকা, এটা হচ্ছে মাস্ট, এটা থাকতেই হবে, এটা ছাড়া কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হবে না। তাহলে এটা সহ বাকি হয়তো আমি আরো কিছু ধরে নিতে পারি যে বাকিগুলোর কয়েকটা যদি থাকে তাইলেই হবে। এখন নলেজ বলতে কি, নলেজের ডেপথ লেভেলটা এখন বোঝাটা খুব ডিফিকাল্ট। নলেজের ডেপথ লেভেলটা কি এরকম, আমি যদি একটা উদাহরণ দিই, আমার যদি একটা এসি সার্কিট থাকে বা ডিসি সার্কিট থাকে যেখানে সোর্স আছে, রেজিস্ট্যান্স আছে, আমি রেজিস্ট্যান্সের ভ্যালু জানি, সোর্সের ভ্যালু জানি, আমাকে ডিরেক্ট ক্যালকুলেট করতে বলা হলো কারেন্ট, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম একটা, এটা কিন্তু কমপ্লেক্স প্রবলেম না। এই জন্য এখানে যে নলেজটা দরকার এটা খুব ফান্ডামেন্টাল নলেজ দিয়ে সলভ করা যাচ্ছে। কিন্তু এই নলেজে আমি যদি কোনো একটা রিকোয়ারমেন্ট অ্যাড করে দিতাম, সাপোজ আমি যদি একটা ফিল্টার সার্কিট আপনাকে ডিজাইন করতে দিতাম, ফিল্টার সার্কিটের জন্য আমি কিছু কনফ্লিক্টিং সিনারিও আপনাকে বলে দিলাম যে আমাকে এমন একটা ফিল্টার সার্কিট ডিজাইন করতে হবে যে ফিল্টার সার্কিটটা আমি এই অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো, এই রেঞ্জে তার ফিল্টারিং ক্যাপাবিলিটি হবে, বা তার গেইন এরকম হতে হবে, এরকম যদি কমপ্লেক্স কোনো একটা পিকচার আপনাকে দিয়ে দিতাম, সেটা মাথায় রেখে আপনাকে নানান রকম অ্যানালাইসিস করে যদি সলভ করার, বিভিন্ন রকম নলেজ, টেকনিক্যাল নলেজ জেনে যদি সলভ করতে হতো, তখন আমরা বুঝতাম যে ওইটার নলেজের ডেপথ আর একটু বেশি রাদার দেন ভেহিকুলটা আইআর করার থেকে। সো এইভাবে আমাদের নলেজের যে রিকোয়ারমেন্টটা, এটা ডেপথ কতটুকু সেটা বুঝতে হবে, সেটা যদি না থাকে এটা কমপ্লেক্স প্রবলেম হবে না। রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, যেটা বলছিলাম যে আমাকে একটা বাজেট দেওয়া হলো ফটোভোল্টিক সিস্টেম ডিজাইন করতে, বাজেটটা এতই কম যে স্টেক হোল্ডার আমাকে বাজেট স্পন্সর করছে, সেটা দিয়ে হয়তো আমি পুরো ডিজাইনটা করতে পারবো না, ডিজাইনটাকে আমাকে তাহলে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। এই যে কনফ্লিক্ট একটা সিচুয়েশনে ফেলে দেওয়া, এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো কত নানান রকম কনফ্লিক্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে, এটার একটা রেঞ্জ বলতে বোঝানো হচ্ছে অনেকগুলো থাকতে পারে। হ্যাঁ, তো এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা ওই প্রবলেমটাতে, যদি থাকে তাহলে এটা কমপ্লেক্স প্রবলেম। ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড, তার মানে একটা প্রবলেম আইডেন্টিফাই করলেই হবে না, সেটা আমি প্রপার ওয়েতে অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি আছে কিনা, এবং অ্যানালাইসিসটা ডেপথ কতটুকু সেটা বুঝতে হবে। হ্যাঁ, সেই অ্যানালাইসিস করার জন্য আমার কি কি ধরনের টুল লাগছে, কি কি ধরনের মেথডস লাগছে, কি কি ধরনের নিউ টেকনোলজি আমি ইউজ করছি, এই বিষয়গুলো এখানে চলে আসবে। তখন এটা ডেপথ যত বেশি হবে, তখন এটাকে আমরা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের একটা অ্যাট্রিবিউট বলতে পারবো। ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস, অর্থাৎ আমি যে প্রবলেমটা সলভ করছি এটা কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নলেজগুলোর সাথে রিলেটেড। সাপোজ আপনি হয়তো ফটোভোল্টাইক সিস্টেম ইরিগেশনের কাজ ইউজ করছেন, ইরিগেশন ব্যাপারটা তো আমাদের নলেজের মধ্যে নাই, একটা প্ল্যান্ট কতদিন পর পানি দিতে হবে এটা তো এগ্রিকালচারের নলেজ, তার মানে এই ইস্যুটা আমার আনফ্যামিলিয়ার। যদি আনফ্যামিলিয়ার হয় এটা অবশ্যই একটা কমপ্লেক্স প্রবলেম, বোঝাই যাচ্ছে এই প্রবলেমটা কঠিন। দেন অ্যাপ্লিকেবল কোডস, এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোড শব্দটা শুনতে যতটা সহজ শোনাচ্ছে, জিনিসটা তার উল্টা। দ্যাট মিনস আপনি হয়তো একটা প্রবলেম আইডেন্টিফাই করলেন আইওটি বেসড, ওখানে আপনি সলিউশন বের করলেন, ডিজাইন করলেন, অনেকগুলো অ্যাপ্রোচ থেকে একটা বেস্ট অ্যাপ্রোচ খুঁজে বের করলেন,
ওই অ্যাপ্রোচে গিয়ে দেখলেন যে ওখানে যে IEEE স্ট্যান্ডার্ড মেনটেন করে অনেকগুলো সাবসিস্টেম কাজ করতেছে, দ্যাটস ওকে, ওটা হচ্ছে আপনার জানা কোড। কিন্তু ওই প্রবলেমটা করতে গিয়ে আপনার কাছে মনে হলো যে এখানে হয়তো বা এই সিস্টেমটাকে আমি যদি একটু পিসিবি ডিজাইন করে এখানে যদি আমি একটু হিট সিঙ্ক লাগাই, আমার মনে হয় এটার এফিসিয়েন্সি বা পারফরমেন্সটা আরেকটু বেটার হবে, বা সেন্সরগুলোর হিটিংটা যদি আমি যদি আইডেন্টিফাই করি যে এই সেন্সরগুলো ওভারহিট হয়ে যাচ্ছে, ওইখানে কুলিং সিস্টেম আমি যদি এক্সট্রা অ্যাড করি, হয়তো এফিসিয়েন্ট ওয়েতে সেন্সরগুলো ডেটা দিবে। এই যে এক্সট্রা নলেজকে অ্যাড করা, যদিও এটা অলরেডি অনেকেই অ্যাড করে, কিন্তু আপনি দেখলেন যে এটাতে এই ধরনের কোনো প্র্যাকটিস কেউ কখনো করে নাই, আপনি নিজে থেকে নিজে উদ্যোগ নিয়ে প্রবলেমটা অ্যাড করলেন, এই যে এক্সট্রা একটা প্র্যাকটিস আপনি করলেন, এটাই হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোডস। দ্যাট মিনস এটা কোথাও নাই, কিন্তু আপনি নিজে থেকে বের করে একটা লেভেলে আপনি এটাকে অ্যাপ্লাই করলেন। হ্যাঁ, এই ধরনের যদি কোনো কিছু অ্যাড করতে পারেন, তাহলে অবশ্যই এই প্র্যাকটিসটা আপনাকে একটা কমপ্লেক্স প্রবলেমের অ্যাট্রিবিউট দিবে আপনাকে। এছাড়া আছে স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, অবশ্যই যে বললাম এই যে ফটোভোল্টিক সিস্টেম এস্টাবলিশ করতে গিয়ে দেখলেন ল্যান্ড একজনের, তারপরে টেকনিক্যাল ওইখানকার যে রাজনৈতিক প্রেক্ষাপট তারাও এখানে ইনভলভ হচ্ছে, আপনার যে ইঞ্জিনিয়ারিং টিম তারা হয়তো এক ধরনের সাজেশন আপনাকে দিচ্ছে, আর আপনি হয়তো এক ধরনের রিকোয়ারমেন্ট আপনি নিজে সেট করে নিয়েছেন। ওভারঅল এখানে অনেকগুলো মানুষ ইনভলভ হওয়াতে এক একজন এক একটা রিকোয়ারমেন্ট একটার সাথে একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি করবে, তার মানে অনেক স্টেক হোল্ডার থাকবে, অনেক কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট থাকবে, এটাও একটা কমপ্লেক্স প্রবলেমের অ্যাট্রিবিউট। আর অবশ্যই ইন্টারডিপেন্ডেন্স থাকতে হবে, অর্থাৎ সাপোজ এমন একটা সিস্টেম ডেভেলপ করলেন যে সিস্টেমটার একটা সাবসিস্টেম একটা সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট। তার এই যে নামগুলো বললাম, আমরা যদি খুব সংক্ষেপে মনে করি যে এই 7টা কি আমার একটা কমপ্লেক্স প্রবলেমে আছে, যদি আমি দেখাতে পারি যে 7টা জিনিস আছে, তাহলে এটা কমপ্লেক্স প্রবলেম, অথবা P1 আছে বাকি 3-4টা আছে। তো আমি একটা এক্সাম্পল দেখাই কিভাবে সেটা আমরা বুঝবো, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আই হোপ। আচ্ছা, এই প্রবলেমটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে বলা হচ্ছে আপনার ক্যাম্পাসে অনেক আনঅথরাইজড ভেহিকেল ঢুকে উইদাউট ভ্যালিড স্টিকার। তো সিকিউরিটি গার্ডদের এই জিনিসটা যে চেক করতে হয়, এতে হেলথ এন্ড সেফটি রিলেটেড প্রবলেম হতে পারে সিকিউরিটি গার্ডদের। তো আমরা এটাকে চাচ্ছি যে সলভ করতে, আমাদের যে রিসোর্স আছে অ্যাভেলেবল, এটা দিয়ে আমরা এই জিনিসটা সলভ করতে চাচ্ছি, কারণ এখানে অনেক জ্যাম হয়ে যায় এবং সিকিউরিটিতে অনেক সময় লেগে যায়, ওদের হেলথ রিলেটেড ইস্যুস তৈরি হচ্ছে। এখন এখানে আমাকে বলা হচ্ছে এমন একটা অ্যাক্সেস সিস্টেম করতে টু অ্যাড্রেস দ্য ইস্যু উইথ মিনিমাম কস্ট। এই যে দেখেন, এখানে আমি একটা অলরেডি কনস্ট্রেইন আপনাকে সেট করে দিচ্ছি, এই রিকোয়ারমেন্ট বা কনস্ট্রেইন রিকোয়ারমেন্ট যেটা, এটা আমি সেট করে দিচ্ছি। আমার কস্ট কি হতে হবে? মিনিমাম হতে হবে। হ্যাঁ, এবং ইউনিভার্সিটিতে এটাকে আমাকে প্রজেক্টটা ডেভেলপ করতে হবে। এখন দেখি তো এই যে অ্যাট্রিবিউটগুলো এতক্ষণ বললাম আমরা, এই অ্যাট্রিবিউটগুলো এই প্রজেক্টে আছে কিনা। প্রথমত এই প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি কিছু পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, যেটা লো কস্ট, যেটা এক্সিস্টিং বিল্ডিং এর মধ্যেই সেট আপ করতে হবে, নতুন কোনো বিল্ডিং থেকে তৈরি করা যাবে না, ওইখানেই সেট আপ করতে হবে। এখানে হয়তো রিস্ক, যেটা হেলথ অ্যান্ড সেফটি ইস্যু সিকিউরিটিদের, এটাকে অ্যাড্রেস করতে হচ্ছে। এখানে হয়তো যে ট্রাফিক যেটা এন্ট্রান্সের সময় হয়, এখানে এমন একটা ডিজাইন দিতে হবে যাতে ওই ডিজাইনের জন্য আবার ট্রাফিক তৈরি না হয় বা কনজেশন তৈরি না হয়। তবে সলিউশনটা বাস্তবসম্মত হতে হবে, তাই না? এই ক্রাইটেরিয়াগুলো থেকে একটা জিনিস চিন্তা যদি আমরা করি, যে এখানে কিন্তু অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং লাগবে, তার মানে নলেজ লাগবে, অবশ্যই রিকোয়ারমেন্ট লাগবে, অবশ্যই এখানে কনস্ট্রেইন থাকবে, অবশ্যই স্টেক হোল্ডার ইনভলভমেন্ট থাকবে। তাহলে অ্যাট্রিবিউট অনুযায়ী আমি যদি একটু চিন্তা করি, আমি আমার যদি অ্যাট্রিবিউট গুলো একটু দেখি, এখানে ইনডেপথ নলেজ কি লাগতেছে আপনারা বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন ইনডেপথ নলেজ লাগছে কিনা? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আই ডোন্ট নো। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? ওকে, আমি যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম একটু শেয়ার করি, যে আপনার ব্র্যাকের অ্যাক্সেস যেখানে গাড়িগুলো পার্কিং করা হয়, ওখানে এমন একটা সিস্টেম ডেভেলপ করবেন, যে সিস্টেম ডেভেলপ করলে এখানে সিকিউরিটির দরকার হবে না, অটোমেটিক সিস্টেম হবে, গাড়ির কোনো জ্যামও লাগবে না, এমন একটা সলিউশন করতে চাচ্ছেন। তো আপনি যদি সলিউশন চিন্তা করেন, আপনি এখানে আইওটি বেসড সলিউশন করতে পারেন, আরএফআইডি বেসড করতে পারেন, অথবা গাড়ির যে নাম্বার প্লেট ওইটাকে
স্ক্যান করে আপনি ওটার অটোমেশন করে মেশিন লার্নিং দিয়ে করতে পারেন। নানান রকম অ্যাপ্রোচ এখানে চলে আসে। কোনটা বেস্ট অ্যাপ্রোচ এটা ডিপেন্ড করবে আপনার অ্যানালাইসিসের উপর, আপনি কি ধরনের লো কস্ট হাই কস্ট কি ধরনের ডিজাইন করতে চাচ্ছেন রিকোয়ারমেন্ট গুলোর উপর। এখন এটা করতে কিন্তু আপনাকে অবশ্যই আইওটি যখন বলছি, আদার যে মেশিন লার্নিং বলছি, এগুলো কিন্তু সব ইনডেপথ নলেজের ব্যাপার। তার মানে আমরা কি বুঝতেছি যে P1 জিনিসটা আমার এই প্রজেক্টে আছে, এটা কি বোঝা যায়? জি স্যার। এটা যদি বোঝা যায় তাহলে অবশ্যই এটাও বুঝতেছেন যে এই জিনিসটা আমি যদি আরএফআইডি বেসড সিস্টেম করি, অথবা আমি যদি মেশিন লার্নিং বেসড সিস্টেম করি, অথবা আমি ইমেজ প্রসেসিং বেসড সিস্টেম করি, প্রত্যেকটার মানে সিস্টেমকে অ্যানালাইসিস করার জন্য কিন্তু, বা আমি যে অ্যাপ্রোচ গুলো বের করতেছি এগুলো কিন্তু অবভিয়াস না যে মেশিন লার্নিংটাই বেস্ট হবে, আরএফআইডিটাই বেস্ট হবে। ব্যাপারটা কিন্তু এমন না। এটা নানান রকম অ্যাপ্রোচ থাকতে পারে। যে যেটাকে অ্যানালাইসিস করে প্রজেক্টটা কমপ্লিট করতে চায় সে সেটা দিয়ে কমপ্লিট করতে পারবে। এখন এটা ডিপেন্ড করবে কারো কস্টের কতটুকু কনস্ট্রেইন দেওয়া আছে, অথবা ওইখানে স্পেস কতটুকু আছে, কি কি ধরনের সেন্সর ওখানে বসানো যাবে, এইসব বিষয়ের উপর ডিপেন্ড করবে। এগুলোর উপর বেস করে এক একটা গ্রুপ, এই প্রজেক্টে যদি 3টা গ্রুপ করতো, এক একটা গ্রুপ এক একটাকে হয়তো আইডিয়াল মনে করতো, আইডিয়াল সলিউশন মনে করতো। তার মানে একটা জিনিস আমরা বুঝতেছি, যেই যেটাকে সলিউশন ধরতে ওইটা কিন্তু অবভিয়াস সলিউশন না, মানে ওইটাই একমাত্র সলিউশন না। এই প্রজেক্টে বেশ কয়েকটা সলিউশন হতে পারে, যে যেটাকে অ্যানালাইসিস করে মনে করে যেটা বেস্ট তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। হ্যাঁ, একটা আমরা যখন গাড়ির কথা চিন্তা করি, আমরা যেমন টয়োটা গাড়িও দেখতেছি, আবার আমাদের সামনে হয়তো প্রাডোও দেখতেছি আমরা। এখন দুইটাই তো গাড়ি, দুইটাই গাড়ি, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়? তাদের রিকোয়ারমেন্টের ডিফারেন্স আছে। তাদের গাড়িগুলো যখন ডেভেলপ করা হয়েছে দুই আঙ্গিকে গাড়িটা ডিজাইন করছে। তার মানে কি টয়োটা কি নর্মাল যে প্রোবক্স গাড়িগুলো এগুলোকে না বানায় সে কি নর্মালি প্রাডো টাইপের গাড়ি বানাইতে পারতো না? কিন্তু বানায় না কেন? তার রিকোয়ারমেন্ট আছে, মিডল ক্লাস পিপলদের জন্য গাড়িগুলো বেশি দরকার, এবং রাস্তার সাইজ, তারপরে এই গাড়িগুলোর ইউজার যারা, স্টেক হোল্ডার যারা, তাদের সাথে ডিসকাস করে সেই গাড়িগুলো এভাবে ডিজাইন করছে, তাই না? তার মানে অবশ্যই তাকে ওই পরিমাণ অ্যানালাইসিস করতে হয়েছে, ব্রেইনস্টর্মিং করতে হয়েছে। দ্যাট মিনস এখানে অ্যানালাইসিসের ডেপথ আছে। তেমনি ভাবে আমাদের এই প্রজেক্টেও কিন্তু অ্যানালাইসিসের ডেপথ আছে। এই জন্য আপনারা খেয়াল করেন দুইটাতেই টিক চিহ্ন দেওয়া। এবার আমাকে বলেন তো, এই প্রজেক্টে কি কোনো P2 আছে, মানে কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট আছে? যদি থাকে একটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট আমাকে বলেন তো। আমি অলরেডি বলছি, জাস্ট একটু শেয়ার করেন তো একজন, যে আমি একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম ওখানে বসাতে চাচ্ছি, এখানে কি কনফ্লিক্ট করতে পারে, কোন জিনিসটা? আমি একটা এক্সাম্পল দিছি, মনে আছে? হ্যাঁ, ওখানে হয়তো আরো ট্রাফিক তৈরি হতে পারে, এরকম একটা example। হতে পারে একটা স্পেস, একটা কনস্ট্রেইন হতে পারে, আমার বাজেট একটা কনস্ট্রেইন হতে পারে। আমাকে তো লিমিটেড একটা বাজেট হয়তো দিয়ে দিল, আমাকে বলে দিল এখানেই করতে হবে, এই স্পেস যতটুকু আছে এর মধ্যেই এটাকে এস্টাবলিশ করতে হবে, এমন ভাবে করবা যাতে আবার এটার জন্য কনজেশন না হয়। এগুলো সবই হচ্ছে কনফ্লিক্ট রিকোয়ারমেন্টস, তাই না? এজন্য এই প্রজেক্টে কনফ্লিক্ট রিকোয়ারমেন্টও আছে। তারপর দেখেন এই ইস্যুটা কি আমাদের কাছে ফ্যামিলিয়ার? আমরা যে প্রবলেমটা সলভ করছি, যে ইলেকট্রিক্যাল সিস্টেমগুলো আমার ডেভেলপ করতে হবে, এগুলো কি আমার আনফ্যামিলিয়ার অর ফ্যামিলিয়ার? স্যার অত একটা তো ফ্যামিলিয়ার না। যদি ফ্যামিলিয়ার না হয় তাহলে আনফ্যামিলিয়ার, তাহলে ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুজ এখানে আসবে। আর যদি মনে করি যে না, এখানকার কন্ট্রোল বা যে আরএফআইডি বেসড টেকনোলজি এগুলো আমি অলরেডি জানি, তাহলে এগুলো ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুজ এর মধ্যে আসবে না, তাই না? যেটা হতে হয়, যার যেটা মনে হবে সে ওই অনুযায়ী এটাকে অ্যাসেস করে এটাকে টিক চিহ্ন দিল। তারপর হয়তো এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোর্স, সে হয়তো দেখলো এই প্রজেক্টে এমন কোনো কোর্স, সে হয়তো কোনো প্র্যাকটিস, যেটা আমি বললাম এমন কোনো প্র্যাকটিস যেটা হয়তো স্ট্যান্ডার্ড কোনো প্র্যাকটিস না, এরকম কিছু সে হয়তো দেখে নাই, সে স্ট্যান্ডার্ড গুলি হয়তো অ্যাপ্লাই করলো, তাহলে এটাও আসবে না। কিন্তু স্টেক হোল্ডার ইনভলভমেন্ট কিন্তু এটাতে আছে, কারণ ব্র্যাক ইউনিভার্সিটি নিজেই স্টেক হোল্ডার। সে বললো তার পার্কিং লটে এই জিনিসটা বানাতে হবে, সে হয়তো আপনাকে অনেকগুলো রিকোয়ারমেন্ট দিয়ে দিল। তারপরে ওখানকার স্টুডেন্টরা যারা গাড়িতে আসতেছে, তারা ড্রাইভার্সরা সবাই এটার সাথে রিলেটেড, তাই না? তাই এটা একটা এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল স্টেক হোল্ডার ইনভলভমেন্ট এখানে আছে। এবং সাথে সাথে আরএফআইডি সিস্টেম বানাই, মেশিন লার্নিং বেস সিস্টেম বানাই, বা আমি যদি যে কোনো একটা সিস্টেমই ডেভেলপ করি না কেন, এক একটা সাব সিস্টেম কিন্তু একটার সাথে একটা কোরিলেট না করলে এই পুরো প্রজেক্টটা কাজ করবে না। এই জন্য একটার সাথে একটা ইন্টারডিপেন্ডেন্ট। দেখেন তো এখানে আমরা 5টা P1, P2, P3, P6, P7 5টা কমপ্লেক্স অ্যাট্রিবিউট পাচ্ছি। সো আপনাদের কি মনে হয়, এটা কি একটা কমপ্লেক্স প্রবলেম? ইয়েস স্যার। তার মানে
আমরা আমাদের প্রবলেমগুলো যখন চুজ করব, যে কোনো প্রবলেমই আমরা ভেবে দেখব যে আদৌ এই বিষয়গুলো এটার মধ্যে আছে কিনা, আমাদের ভাবে কোয়েশ্চেন করে করে দেখতে হবে। হ্যাঁ, তাহলেই আমরা বুঝবো যে এটা একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। বুঝা গেছে? এই উদাহরণটা আমি দেখাতে চাচ্ছিলাম আর কি অ্যাকচুয়ালি। ওকে, সো আই হোপ আমি অনেক বেশি শেয়ার করে ফেলছি, সরি ফর দ্যাট, আসলে অনেক লেট আওয়ার হয়ে গেছে। আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন্স থাকে ইউ ক্যান আস্ক মি, অথবা আপনারা যে কোনো সময় আমার কাছে রিচ করতে পারেন। এনি টাইপ অফ কোয়েরিজ যদি থাকে ফাইনালের ডিজাইন প্রজেক্ট নিয়ে, আমি আমার নলেজে যতটুকু আছে সেই অনুযায়ী অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। স্যার আমার একটা স্পেসিফিক কোশ্চেন ছিল যেটা করেছিলাম। জি শিওর। স্যার কোশ্চেনটা ছিল যে আর কি মানে ফার্স্ট সেমিস্টার মানে ফাইনাল ইয়ারের ফার্স্ট সেমিস্টার শেষে আর সেকেন্ড সেমিস্টার শেষে আমার কি কোনো কিছু আর কি স্পেসিফিক কোনো কিছু প্রেজেন্ট করা লাগবে বা শো করা লাগবে কি? গুড, হ্যাঁ ডেলিভারেবলস, হ্যাঁ এটা আমি একটু বলি। আমাদের পিডিসি 3টা সেমিস্টারই আলাদা আলাদা ডেলিভারেবলস আছে। ডেলিভারেবলস বলতে বোঝাচ্ছি আপনাকে কি কি সাবমিট করতে হবে, কি কি শো করতে হবে, এগুলোর একটা আলাদা রুটিন আমরা দিয়ে দিই। আমি যদি একদম ফার্স্ট সেমিস্টারের কথা বলি, আমাদের শুরুতে একটা কনসেপ্ট নোট দিতে হবে। আমাদের অলমোস্ট 2-3 উইক পর পর অফিসিয়ালি আমাদের সবার সামনে আপনাদেরকে আপনাদের প্রগ্রেসগুলোকে প্রেজেন্ট করতে হবে, খুব লিমিটেড টাইমে, 5-7 মিনিটের মধ্যে হয়তো 7-8টা স্লাইড দিয়ে একটু দেখানো যে এই কাজ আমরা লাস্ট 2 উইকে করলাম, আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, এরকম একটা রুটিন দেওয়া থাকবে। কনসেপ্ট নোটের পরে আপনাকে ওই সেমিস্টারে সবার শেষে একটা কমপ্লিট প্রজেক্ট প্রপোজাল সাবমিট করতে হবে। এটার টেমপ্লেট আমরা প্রোভাইড করি, টেমপ্লেটের উপর আপনাদের অ্যাসেসমেন্ট, এটিসির সাথে ডিসকাশন করে অ্যানালাইসিস করে সবকিছু দিয়ে কমপ্লিট প্রজেক্ট প্রপোজালটা কমিটির কাছে দিতে হবে। কমিটি ওইটার উপর আপনার পুরো সেমিস্টারে 100 মার্কসের উপর অ্যাসেস করবে। ওইখানে কি কি জিনিস আপনি কি কি কোর্স আউটকাম, আমরা যেমন বললাম যে অনেকগুলো কোর্স আউটকাম রিলেটেড, সেই কোর্স আউটকামের সাথে তো রিলেটেড হচ্ছে ওইগুলোর অ্যানালাইসিস, ডিজাইন অথবা ইথিক্স, অনেকগুলো বিষয় জড়িত, কমিউনিকেশন, এগুলো আপনি প্রপারলি প্রত্যেকটা জিনিস সাবমিট করলেন কিনা, প্রপোজালে সবগুলো পয়েন্ট আছে কিনা, সবগুলো নিয়ে ডিসকাশন আছে কিনা, সবগুলো আপনি যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল আপনি দেখাতে পারলেন কিনা, এরকম করে আপনার পুরো বিষয়গুলো প্রজেক্ট প্রপোজাল আমরা অ্যাসেস করব। সাথে প্রোগ্রেস প্রেজেন্টেশন যেগুলো আপনি উইকলি বা 2-3 উইক পর পর দিচ্ছেন, তেমনি ফাইনাল একটা প্রেজেন্টেশন হবে লাস্ট ক্লাসে, সেটাতে আমরা সব এটিসি মেম্বার সবাই থাকি, সব কমিটির সবাই অ্যাটেন্ড করি এবং আমরা আপনাদের সাথে কথা শুনি, আপনাদের প্রজেক্টের প্রেজেন্টেশনটা দেখি, আমাদের কোনো সাজেশন থাকলে পরবর্তীতে সেই সাজেশনগুলো দেই, আপনারা যাতে জিনিসগুলোকে আরো ইমপ্রোভাইজ করতে পারেন। এটা হচ্ছে প্রথম সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারও সিমিলার। সেকেন্ড সেমিস্টারের ডেলিভারেবলস একটু কম, ওখানে একটা কমপ্লিট ডিজাইন রিপোর্ট দিতে হয় এবং ডিজাইনের জন্য তাদের প্রচুর কাজ করতে হয়, তাদের ব্যাকএন্ডে কাজ বেশি, রিপোর্ট একটা। তবে প্রেজেন্টেশন এরকম হয়তো 3-4 উইক পর পর একটা করে প্রোগ্রেস প্রেজেন্টেশন দিতে হয়। এবং সিতেও তেমনি ভাবে একটা ফাইনাল রিপোর্টিং করতে হবে, সাথে প্রোগ্রেস প্রেজেন্টেশন, এবং ফাইনালি একটা প্রজেক্ট শোকেস হয়। নিয়মটা হচ্ছে প্রজেক্ট শোকেসটা ভার্সিটি খোলা থাকলে সবার সামনে হতো, আমরা অনেক ইনভাইট করতাম, বেস্ট প্রজেক্টগুলোকে অ্যাওয়ার্ড দেওয়া হতো, অথবা এই ধরনের কোনো একটা প্রসেস আমরা হয়তো মেনটেন করতে পারতাম। জানি না অনলাইনের প্রসেসটা কিরকম হবে, হয়তো বা যারা সিমুলেশন করবে তারা হয়তো সিমুলেশনগুলো প্রেজেন্ট করবে, তাদের প্রজেক্টে কাজ করছে কিনা, অথবা যারা মডেলিং, ডিজাইন মডেলিং বা প্রেডিকশন লেভেলে কাজ করছে তারা হয়তো সেই আউটপুটগুলো দেখালো, অথবা যারা হার্ডওয়্যার করছে তারা হয়তো হার্ডওয়্যার ভিডিওতে দেখালো, যদি অনলাইন থাকে। বাট নর্মাল টাইমে প্রজেক্টটাকে সরাসরি সামনে এনে, হয়তো হোক সফটওয়্যার হোক হার্ডওয়্যার হোক, যে কোনো কম্বাইন আইওটি প্ল্যাটফর্ম যে কোনো কিছুই হোক, সেটা হয়তো একটা প্রোটোটাইপ আমাদেরকে সামনে প্রেজেন্ট করা, সেটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন প্রজেক্টের ফাইনাল সেমিস্টারের শেষ ধাপ আর কি, প্রজেক্ট শোকেসিং। আচ্ছা, এগুলো হচ্ছে ডেলিভারেবলস, কিন্তু এর মধ্যে একটা কমন কনফিউশন যেটা তৈরি হবে, ফার্স্ট সেমিস্টার শুরুতেই তো কনসেপ্ট দিতে হবে, ওখানে দেখবেন অনেক জায়গায় লেখা থাকবে এটিসি কনসালটেশন রুটিনের মধ্যে। এটার মানে ওই উইকে আপনি আপনার এটিসির সাথে মাস্ট কমিউনিকেট করবেন, কোনো উইকি, কোনো সেমিস্টারের কোনো উইকি যাতে এটিসির সাথে কমিউনিকেশন মিস না যায়, এটা হচ্ছে প্রাইমারি একটা রিকোয়ারমেন্ট। আপনাকে অবশ্যই নিজ দায়িত্বে এটিসির সাথে কমিউনিকেট করতে হবে। এটিসি আপনাকে ইমেল করুক কি না করুক, আমরা যখন আপনাকে অ্যাসাইন করে দিব, ইউ আর বাউন্ড টু ডু দ্যাট, ওকে? মানে আপনাকে অবশ্যই কমিউনিকেট করতে হবে, কমিউনিকেট করে টাইম নিয়ে প্রপারলি আপনার কাজ শো করা, আইডিয়া নেওয়া, কনসাল্ট করা, কোনো ইস্যুস থাকলে ডিসকাস করা, কোনো প্রপার সলিউশন না পেলে কমিটি যদি রেফার করে এফআইডিপি কমিটির কাছে আসতে, আমাদের কাছে অ্যাপ্রোচ করা রাইট টাইমে, যাতে আমরা সেগুলো আপনাদেরকে গাইড করতে পারি প্রপারলি। অনেক রকম ইস্যু থাকতে পারে রিলেটেড টু প্রজেক্ট অথবা প্রজেক্টের বাইরে, মানে এটাকে কেন্দ্র করে হয়তো কোনো ইস্যুস তৈরি হতে পারে, আপনার কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হতে পারে, যেটাই হোক
প্রপার কমিউনিকেশনটা যাতে আপনাদের মিস না যায়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট। আই হোপ সাদ আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। জি স্যার। স্যার একটা একটু শর্ট মানে সিলি কোশ্চেন বাট তাও করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে কি স্যার এটার সাথে কি মানে কোনো গ্রেড রিলেটেড থাকবে যে ফার্স্ট 2 সেমিস্টার? অবশ্যই এটা তো একটা কোর্স 2 ক্রেডিটের। আমরা যদি বলি পিডিসি 3টা সেমিস্টারে আলাদা আলাদা 2 ক্রেডিট করে কোর্স হিসেবে আসছে। প্রথম সেমিস্টারে আপনি একটা কোর্সে 100 মার্কস যদি থাকে ফুল একটা গ্রেড পাবেন, সেকেন্ড সেমিস্টার একটা গ্রেড পাবেন, থার্ড সেমিস্টার একটা গ্রেড পাবেন, ঠিক আছে? আলাদা মার্কিং আমরা করি, আলাদা অ্যাসেসমেন্ট আমাদের করতে হয় প্রত্যেকটার জন্য। এবং ওভারঅল এটা 6 ক্রেডিটের একটা 3 সেমিস্টারে আপনি 6 ক্রেডিট আউটপুট পাচ্ছেন আর কি, তিনটা কোর্সের মতো 2 ক্রেডিটের কোর্স করে হিসেব করে আর কি। আই থিঙ্ক যে এই জন্যই এটাতে আরো বেশি কেয়ারফুল থাকা উচিত, হ্যাঁ, যাতে কোনোটাতেই আপনার পারফরমেন্স যাতে খারাপ না হয়, এটা কোর্স হিসেবে দেখা উচিত আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, গুড স্যার আমরা আর 2-1 মিনিট অপেক্ষা করি, দেখি আর কোনো কোশ্চেন আছে। হ্যাঁ শিওর, হ্যাঁ যে কেউ কোশ্চেন করতে পারেন, মানে ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। হ্যাঁ, আসলে এই ডিসকাশন গুলো যত বেশি কোশ্চেন হবে তত বেশি ফ্রুটফুল হবে। আদারওয়াইজ কোশ্চেন আমরা আসলে হয়তো খুব লিমিটেড কোশ্চেন গুলোই সবসময় অ্যান্সার করি। যেমন একটা কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন আসছে যে একজন যদি অসুস্থ হয়ে যায় তার কি হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং অবশ্যই আমরা এগুলোর অ্যান্সার যখন যে ধরনের সিনারিও আসবে আমাদের অ্যান্সার দিতে হবে, তাই না? তো এই যে ডিসকাশন করলেই এই কোশ্চেন গুলো আসে, এই জিনিসগুলো আমাদের সামনে আসে, আমরা তখন আরো প্রপার ওয়েতে এগুলোকে মেকানাইজড করতে পারি আর কি, ঠিক আছে? সো আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার ফাইন্যান্স আর ম্যানেজমেন্টের কি রকম স্কিল রাখা উচিত? আচ্ছা, হ্যাঁ, এখানে খুব ফান্ডামেন্টাল লেভেলের স্কিল, মানে আপনি যখন কোর্সগুলো করবেন অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্টের যে কোর্সগুলো, ওখানে যেই ধরনের নলেজগুলো দেওয়া হয় অতটুকু নলেজই এনাফ ফান্ডামেন্টাল লেভেলে। আর যদি আমি স্কিল বেসড বলি, যেমন ধরেন আপনি হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য একটা টুল শিখে নিলেন নিজে থেকে, পার্সোনালি হতে পারে মাইক্রোসফট প্রজেক্ট একটা টুল আপনি শিখে নিলেন, যেখানে আপনি টাইমলাইন মেনটেন করতে পারবেন, কার কার কি কাজ এগুলোকে প্রপার নোট করে রাখতে পারবেন, অথবা ট্রেস করতে পারবেন কার কবে কোন জিনিসটা সাবমিট করা উচিত নিজেদের টিমের ভেতরে, অথবা কোন উইকে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের প্রপোজাল সাবমিট করতে হবে, এগুলো একটা টাইমলাইনে আপনি নিজে নিজে সফটওয়্যার দিয়ে মেনটেন করলেন, গ্রুপের মধ্যে জিনিসটা শেয়ার করলেন এবং প্রপারলি আমাদের ডকুমেন্টেও জিনিসগুলো নিয়ে আসলেন। এটা একটা ভালো স্কিল হতে পারে, এটা একটা ভালো ইভেন এটা মার্কিংও আপনাকে হেল্প করবে, ঠিক আছে? এরকম খুব ছোট টাইপের দুই একটা স্কিল আই থিঙ্ক এনাফ আর কি। আর অবশ্যই অ্যাকাউন্টিং বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করলে বাজেট করার যে ব্যাপারটা, প্রপার বাজেট অ্যাসেস করার যে ব্যাপারটা, আদৌ এটার লাইফ সাইকেল কস্ট কেমন হতে পারে, পেব্যাক অ্যানালাইসিস কেমন হতে পারে, এই ধরনের ফান্ডামেন্টাল নলেজ থাকলেই আই থিঙ্ক প্রজেক্ট ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের জন্য এনাফ, ঠিক আছে? আপনি যেটা বললেন যে অনেক সময় অনেকগুলো কমিউনিটি ইনভলভ থাকে এক একটা কেসের মধ্যে, তো আমরা শুরু থেকে ধারণা করে নিলাম যে এটার বাজেটটা যেটা দিয়েছে সেটার মধ্যে হয়ে যাবে, বাট প্রজেক্ট শেষ করতে করতে যদি কোনো প্রবলেম দেখা দেয় যে বাজেটে হলো। এই তো এটা একটা খুবই ভালো কোয়েশ্চেন। এই জন্য আমাদের ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের প্রপোজালে আমরা একটা পার্ট রেখেছি যেটাকে বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট এবং কন্টিনজেন্সি প্ল্যান। তার মানে কি, এই যে কোয়েশ্চেনটা করলেন এটা আপনি প্রথম থেকেই জানেন এই ধরনের সিচুয়েশন হতেও পারে, এটা মিটিগেট করার কোনো প্ল্যান কি আপনি প্রজেক্ট প্রপোজালে দিচ্ছেন কিনা এটা আমরা দেখব, ওই নলেজটা আপনার আছে কিনা, যে এই ধরনের সিনারিও হলে আমি এই ধরনের একটা স্টেপস আমি ওই সময়টা নিব, এই যে একটা নিব, এই ধরনের একটা আইডিয়া করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই প্ল্যানটা আপনাকে দিতে হবে, এটা আপনিই প্রোভাইড করবেন যে ইন কেস বাজেট ফেল করলে আমরা সেকেন্ড সেমিস্টারে রিভাইজড বাজেট দেওয়ার জন্য একটা স্কোপ রাখি। সেখানে আপনি তখন কন্টিনজেন্সি প্ল্যানে লিখবেন যে যদি বাজেট রিলেটেড ইস্যু হয় আমরা একটা রিভাইজড বাজেট করব প্রোটোটাইপের জন্য, এইভাবে বাজেটটা তখন অ্যাসেস হবে, এই ধরনের জিনিসগুলো দিয়ে আমরা বাজেটটা আবার রি অ্যানালাইসিস করে আমরা বাজেটটা পেশ করব। তো সেকেন্ড সেমিস্টারে এসে তখন নতুন বাজেটে আপনাকে এই জিনিসটা আবার অ্যাড করতে হবে, ঠিক আছে? এগুলো প্রপারলি ফরম্যাট করা আছে, মানে আপনি যখন প্রসেসের মধ্যে দিয়ে যাবেন আপনিই বুঝবেন যে আপনার আসলে কোন কোন জিনিসগুলো কন্টিনজেন্সি প্ল্যানে রাখা উচিত, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। হ্যাঁ, ওকে, আর কোনো প্রশ্ন? আই থিঙ্ক সবার আসলে
ডিনার টাইম হয়ে গেছে, এই কারণে কোনো প্রশ্ন নাই। সো উপমা, আমরা মনে হয় শেষ দিকে একদমই। যদি প্রশ্ন থাকে ইউ আর ফিল ফ্রি টু ইমেল মি। আমার ইমেল অ্যাড্রেস সবার কাছে থাকার কথা, ওয়েবসাইটে আছে। কারো পার্সোনালি লাগলে আমাকে নক দিতে পারেন। আর আমার সাথে কেউ কানেক্টেড থাকলে ইউ নো হাউ টু রিচ টু মি। সো আই এম অ্যাভেলেবল অল দ্য টাইম। ওকে, দিন রাত সবসময় আপনি আমাকে যে কোনো কোয়েরিজ, যে কোনো ইস্যু, যে কোনো complexity, varsity related, department related, you can freely share to me. Okay, thank you so much for attending today's session. Thank you, BRAC University Electrical and Electronic Club. আপনারা অনেক ভালো কিছু অ্যাপ্রোচ নিচ্ছেন, অ্যাটেম্প্ট নিচ্ছেন, and I hope যে in future এটা আরো বড় আকারে সবার সামনে পৌঁছাবে এই অ্যাটেম্প্ট গুলো। এটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা আর কি। তো ঠিক আছে, স্লাইডটা একটু শেয়ার করে দিয়ে না বুঝছেন? স্লাইড শেয়ার করে দিব। হ্যাঁ, আপনারা যদি চান আমি হয়তো আমার বুয়েককে দিয়ে দিব, যারা যারা অ্যাটেন্ড করেছে তাদের সাথে যাতে ড্রাইভে শেয়ার করে দেয়। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আমাদের এত বিস্তারিতভাবে সবকিছু বলার জন্য। আজকে আমরা আমাদের ওয়েবিনারের শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখন তো আমাদের ফাইনাল উইক। তো আমাদের সাথে সাথে আসলে আমাদের চেয়েও বেশি ব্যস্ত আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা। এর মাঝেও আমাদের জন্য সময় বের করার জন্য ক্লাবের পক্ষ থেকে মুহাইমিনুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে ইভেন্ট অর্গানাইজ করার জন্য, এবং সবাই যারা যারা কোয়েশ্চেন করেছেন বা কোয়েশ্চেনগুলো আগে থেকে দিয়ে আমাদের প্রোগ্রামটাকে এত সুন্দর করার চেষ্টা করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা, আমাদের অ্যাপ্রোচ, আমাদের সব অ্যাটেম্প্ট আপনাদের জন্যই। সো যত বেশি ইনভলভমেন্ট আপনাদের সাথে, স্টুডেন্টদের সাথে আমাদের হবে, আমরা আসলে আমাদের অ্যাকচুয়াল প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে সলভ করতে পারবো। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন, এবং আমরা চাইবো আপনারা আরো বেশি আমাদের সামনে, আমাদের কাছে আসেন, আমাদের প্রবলেমগুলোকে ধরিয়ে দেন, আমাদের সাথে শেয়ার করেন, এবং আপনাদের নিজেদের লাইফের প্রসপারাস হোক, আপনারা সামনে এগিয়ে যান, এটাই আমাদের কামনা। তো থ্যাংক ইউ সো মাচ উপমা, থ্যাংক ইউ বর্ষণ। আপনাদের ক্লাবের পক্ষ থেকে যে ধরনের প্রোগ্রাম করছেন, আমি খুবই মানে সবসময় ওয়েট করি যে কি ধরনের ভালো ভালো প্রোগ্রামগুলো আসতেছে ক্লাবের জন্য। তো সবাইকে আরো বেশি এঙ্গেজ করেন, আরো বেশি যাতে জিনিসগুলোকে আমরা সুন্দরভাবে সবার কাছে পৌঁছাতে পারি, সবার ভুল ধারণাগুলো যাতে ভেঙে যায়। অনেকেই অনেক রকম রিউমার থাকে, দেখা যায় তথ্য বিভ্রাট বা তথ্য না জানার কারণে জিনিসগুলো হয়। সো বেটার সবকিছুর আগে জাস্টিফাই করেন যেটা শুনছেন, অনেকগুলো কনসেপ্ট আপনি শুনছেন, আমাদের কাছে আসেন, আসলটা শুনেন এবং রিলিফড হন আর কি। হ্যাঁ, অনেকেই আমরা টেনশন করতে করতে আসলে অনেক রকম প্রবলেম ফেস করি লাইফে, স্ট্রেসড হয়ে যাই, এটা যাতে না হয়। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। Thank you very much, sir. Thank you very Good much night. sir, for the session. Thank you. Thank you.